মানে আমার নানু আমাকে অনেক 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 বেশি আদর করতো। আমার নানু মানে সবচাইতে বেশি আমাকে ভালোবাসতো। আর সেই রেশ ধরে আমার নানু চেয়েছিলেন যে মানে নানুদের জমির ব্যাপারে মামলা চলছিল, তো তিনি কোর্টে যাওয়া আসা করতেন। দেন একটা ম্যাজিস্ট্রেটের সাথে ওনার একটু তর্ক বিতর্ক হয়েছেন। তো তর্ক হওয়ার পর তিনি সেই ম্যাজিস্ট্রেটকে স্ট্রেট বলে আসছেন যে তোমার মতো নাতিন আমার ঘরেও আছে। এ কথা বলে তিনি বাড়িতে আসছেন। বাড়িতে এসে আমার আম্মাকে বললেন যে তোর কাছে একটা কথা বলবো, তুই এই কথাটা রাখবি। তো বললো যে কথা রাখার মতো কি বলবা বলো। আমার আম্মা জিজ্ঞেস করলেন, তখন বললো যে তুই সাবিনাকে পড়াবি, আইন বিষয়ক। নানু তার অত কিছু বুঝতেন না, তো বলতেন যে পড়াবি, যে কোর্ট কাছারিতে যে মানুষই করে এটা পড়াবি ওকে। তখন আমার আম্মা বলছে যে ও তো এখনো মাটির সাথে গড়াগড়ি করছে, আর তুমি বলছো যে ওকে কোর্ট কাছারির অফিসার বানাবো, মানে এটাই করব। তখন আমার আম্মা বলছে যে কি বল এগুলি, ও ছোট মানুষ, মানে হেসে উড়িয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি ছোটবেলায় পড়াশোনা করে আসলাম, স্কুল কভার করলাম, বেশ ভালোই। সেই কলেজ করলাম, সেটাও ভালো। দেন আমি কখনো ভাবতে পারিনি আমার একটা পর্যায়ে যে ইন্টারমিডিয়েট যখন কমপ্লিট করলাম, তখন আমার একটা পর্যায়ে আমার পড়া স্টপ হয়ে গিয়েছিল। মানে ওটা একটা রিজনেবল একটা কজ ছিল, যার কারণে আমার এই পড়াটা হয়নি। তখন আমি একেবারে হতাশ হয়ে পড়লাম যে আমি কি আর পড়াশোনা করতে পারবো না। তখন আমি খাবার দাবার মানে স্টপ করে দিলাম, নিজের সাথে নিজেকে সংগ্রাম করতে লাগলাম যে আমি কি আর পড়াশোনা করতে পারবো না। তা আমার বাবা আমাকে অনেকই করতেন যে ও মানে আমার মনের এটা বুঝতেন যে ও কি চায়, ওর মনের এটা। ইভেন সে আমাকে একদিন একটা কথা বলেছিলেন যে মা, জেদ করো বা সংগ্রাম করো, এমন কিছু নিয়ে করো যেটা তোমার জীবনে কাজে লাগে। তখন আমাকে সে মাথায় হাত বুলিয়ে খাবার খেতে বললেন। তো খাবার খেলাম। খাবার খাওয়ার পর এভাবেই করার পর যাই হোক একটা এসে আসার পর আমি অনার্সে ভর্তি হলাম, LLB অনার্সে। তারই একটা সোর্সে মানে তিনি একটা জায়গায় মানে আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই ইউনিভার্সিটির ভিসি, সেই ভিসি হচ্ছেন আমার আব্বার রিলেটেড। তো জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার খান সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন কি? তো তিনি বললেন যে আমার ছেলে মেয়ে তো মানে ডিটেলস উনি বললেন। বলার পর বললেন যে বড় মেয়েটা তো এবার ইন্টার কমপ্লিট করেছে, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে যে আমি ওকে আর পড়াইতে পারছি না, এখন কিভাবে কি করি। তো বললো যে আমি আপনার বাসার সামনে যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ভিসি, তা আপনি কালকে আপনার মেয়েকে পাঠিয়ে দিবেন। আমি গিয়েছি, যাওয়ার পর আমি আর আমার ছোট ভাইটা যাওয়ার পর উনি আমাকে ভর্তিতে খুব অল্প টাকাই নিয়েছেন। আর ওই টাকাটা আমার আম্মাও অবশ্যই আমাকে হেল্প করেছেন, আম্মারও কিছুটা অবদান আছেন, কিছুটাকে মার অবশ্যই দোয়া আছেন, মার দোয়া নিয়ে আমি ওখানে গিয়েছি। মা আমাকে হেল্প করলেন, হেল্প করার পর মানে কিছু টাকা ম্যানেজ করে দিলেন। ম্যানেজ করে দেওয়ার পর আমি ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পর ভর্তি হলাম। আমার খুব মানে এত ভালো লাগছে যে আমি কি বলবো, মনের কাছে যে ফুল ফোটা যেটা, যে আমি আর পড়াশোনা করতেই পারবো না, একেবারে টোটালি স্টপ। তখন আমার ভিতরে এতটাই লাগছে যে কি বলবো, আমি আসলে বলে বোঝাতে পারছি না। ভীষণ ভালো লাগছে যে আমি আবার পড়াশোনা করতে পারবো, স্টুডেন্ট লাইফটা আবার ফিরে পাবো। এভাবে যাচ্ছি ইউনিভার্সিটিতে, স্টুডেন্ট লাইফে আসলো, ভালো লাগলো। তারপর আমার স্টুডেন্ট লাইফটা তো বুঝতে পারছেন যে তখন অনেক চাঞ্চল্য, জি অনেক চাঞ্চল্য একটাই থাকে। কি বলবো, প্রেম যে অফার আসছে, বাট আমি কখনো ওগুলোকে অ্যালাউ করিনি। সেখানে একটাই আছে, আমি নরমালি ওই সময়টাতে তো মানুষের মধ্যে একটু প্রেম, ভালো লাগা, ভালোবাসা এসব ব্যাপার স্যাপার থাকে। আপনার ক্ষেত্রে কি হচ্ছিল তখন? আচ্ছা এর আগে এটুকু বলে নেই যে এগুলো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন তো একটু আনন্দ, একটু ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমি পড়াশোনা করতে পারছি। ফাইনালি ইন্টারমিডিয়েটে যে পড়াটা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল, সেটা তো হয়নি, আবার পড়াটা কন্টিনিউ হচ্ছে, এটার জন্য একটা আনন্দ, ভীষণ আনন্দ লাগছে যে আমি মানে স্টপ যেটা হয়ে যাবে সেটা হয়নি, কিন্তু আমার আবার স্টার্ট হলো, আমার ভীষণ ভালো লাগছে। তখন মোবাইলের ফার্স্ট হলো যে অ্যাভেলেবেল যে মোবাইলটা যে সচরাচর সবার হাতেই পাওয়া যায়, তখন একটা মোবাইল কালেক্ট হলো, পেলাম, ভীষণ ভালো লাগলো। তখন মোবাইলে
অ্যাভেলেবেল রং নাম্বার থেকে ভীষণ কল আসছে, ভালোই লাগছে। আবার আমিও মানে রিসিভ করছি, ভালো লাগছে কথা বলতে। মানে কিন্তু আমি কখনো কাউকে এভাবে করিনি, ফোন দেওয়া হচ্ছে না, না, না। কিন্তু আসলে যে বিরক্তি তা না, ভালোই লাগতেছে। হ্যাঁ, আমার খুব টুকটাক ফোন রিসিভও করা হচ্ছে, কথা বলি। আচ্ছা আচ্ছা। আমি মানে সবার সাথে কথা বলি, বাট কারণ আমি তখন ফোন দিই না এর জন্যই 10 টাকা মিনিট। আচ্ছা, 10টা মানে 7 টাকা বা 8 টাকা ছিল না, 10 টাকা মিনিট ছিল। 97, 98? না গুরু, আমার হাতে যখন মোবাইলটা আসছে তখন 10 টাকা মিনিট। আচ্ছা, যাই হোক, তারপর 2000 এর পরে এটা। 2000 পরে, জি। তখন 10 টাকা মিনিটের জন্য আমি কখনো কাউকে ফোন দিতাম না। তো আমার বাসায় একটা PAVX এর একটা লাইন ছিল, কিন্তু কিভাবে যেন একটা ক্রস লাইনে কথা বলা হলো। আর যাদের সাথে কথা বলতাম তারা মানে সবাই একই কথা বলতো, যে আমি সত্য কথা বলতাম যে দেখেন, ফার্স্ট ভালো লাগতো, দেন নেক্সট যখন আমাকে ফোন দিত তখন আর বিরক্ত লাগতো, তখন আর তার ফোনটা রিসিভ করতে আমার ভালো লাগতো না। ফার্স্ট আমি খুব এনজয় নিয়ে কথা বলতাম, যে আননোন নাম্বার ফার্স্ট চিনতাম না, তখন রিসিভ করে কথা বলতাম, কে কি এটা জেনে। তারপর যখন দিতাম যে একই লোক আমাকে বারবার ফোন দেয়, আমি বিরক্ত মনে করতাম আর রিসিভ করতাম না। অ্যাকচুয়ালি আমি তাদেরকে আমার যে রিয়েল যে এটা আমি বলে দিতাম, যে দেখেন আপনি যে যাকে মানে ওনার কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আমি বলতাম আমার বর্ণনাটা, যে এত কথাটা একটু অন্যদিকে ঘুরে যাচ্ছে, যে হাই হ্যালো কে কাকে চান ওটাতে একটা আছে, কিন্তু তার কথার যে মোড়টা ঘুরে যখন যেত, তো আমি পুরোপুরি বুঝতাম না যে খুব ইন্টেলিজেন্ট, সেটাও কিন্তু নাগলো, একটু বুঝতাম যে সে যখন আমাকে কিছু একটা ভালো মানে কিছু একটা বলতে চাইতো, তখন আমি বলতাম যে দেখেন আপনি যাকে যা বলতে যাচ্ছেন আসলে আমি সেরকম না, যে প্রেম অফার এভাবেই বলতাম, যে প্রেম নিবেদন করছেন, আমি আসলে সেরকম না, আমি সুন্দর না, আমি লাক্স ফটোজেনিক না। তখন কিন্তু গুরু লাক্স ফটোজেনিক ফার্স্ট আসে। আচ্ছা আচ্ছা। আমি তখন ওটাকে সূত্র ধরে আমি বলতাম যে দেখেন আমি কিন্তু লাক্স ফটোজেনিক না, আমি খুব একটা ফ্যাশনেবল না, আমি খুব একটা স্টাইল বা কোনো কিছুই করি না, আমি একেবারে একটা গেও মেয়ে, এভাবেই বলতাম। তারপর ওরা আমাকে বলতো যে গেও হলেও গেও হন যাই হন, কিন্তু টোনটা তো ভালো লাগে কথা বলতে, এর জন্যই ফোন দিই। এই ছেলেদেরকে you guys are very much naughty, এবং এরা এতই ট্যালেন্ট যে প্রেমের সংখ্যা তো বাড়াতে হবে, প্রচুর প্রেম করতে হবে, যাকে যেভাবে যেই দেবতা যে ফুলে তুষ্ট ওরা কিন্তু সেভাবে ম্যানেজ করে, যেগুলো এভাবেই হলো। তো একটা ছেলের সাথে আমার একটু কথা হলো, সেই ছেলেটার বাড়ি হচ্ছে মানে আমার হোম ডিস্ট্রিক্ট, ওর হোম ডিস্ট্রিক্ট একই জায়গায়, আর ও পড়াশোনা করতো ঢাকা ইউনিভার্সিটিতে BBA পড়াশোনা করতো। তো মানে ও কিভাবে জানো, আমার একটা কাজিনের মানে আমার যে কাজিনটা, ওই কাজিন আর ও একই রুমমেট ছিল। তো জানি না ওর কাছ থেকে ওর নাম্বারটা কালেক্ট করেছে কিনা আমি জানি না, বাট আমার সাথে অলৌকিক ভাবে ওর যোগাযোগ হয়ে গেল। তো হওয়ার পর কথা বলছি, স্টুডেন্ট লাইফ কথা বলছি, ভালো লাগছে। কিন্তু ওর সাথে যখন মিলে গেল যে হোম ডিস্ট্রিক্ট অমুক জায়গায়, আর ও কোনো মানে প্রেম এই ধরনের কিছু বলতো না, জাস্ট এমনি বাড়িতে গিয়েছি কিনা বা কবে যাব এরকম খোঁজ খবর নিত। তা আমার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করতো, তখন এভাবে কথা বলা চলছে। তাই আমি বললাম যে আচ্ছা আপনি যে আমাকে এই যে ফোন দেন কয় টাকা মিনিট আপনি জানেন? 10 টাকা মিনিট। তা আপনি আমাকে এত ফোন দেন কেন? বলে যে আপনি অমুক বংশের মেয়ে তো, বংশ হলেই হলো, আমার আর কিছু লাগবে না, মানে অমুক বংশের মেয়ে তো। বললাম অমুক বংশের মেয়ে, আমি তো মানে টার্নার হয়ে যাচ্ছে। আরেকজন আবিষ্কার করছিল টোন ভালো, হ্যাঁ সেজন্যই হবে। আরেকজন আবিষ্কার করার চেষ্টা করছে বংশ ভালো। ও টোনের কথা বলেছে, ও আমাকে মানে ফাইনালি যেটা বললো সে আমার বংশ হলেই চলবে না। সাবিনার টোনের মধ্যে আসলে কিন্তু একটা ইনোসেন্সি আছে আমার কাছে মনে হচ্ছে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ, অফ কোর্স। নাকি ওর যে মুখের অভিব্যক্তির মধ্যে অনেক কিছু আছে বলে আমি বায়াসড হয়ে গিয়ে সবকিছু ভালো বলতেছি, এরকম না? আচ্ছা সাবিনা, তারপর This track was downloaded from FusionBD.com. তো আমার ওই ছেলেটা যখন আমাকে বলল যে আমার টোন তো বলেছে, দেন আমাকে মানে আমি যখনই হচ্ছি না, মানে ওর কথাতে ওর সাথে কথা বলতে চাচ্ছি না, কিন্তু ও যখন ও ভালো ছেলে, আমি যে একেবারে ওকে করব যে আর 10টা যাকে যেভাবে বলেছি, কিন্তু না, ওর সাথে একটু কথা বলতে ভালো লাগতো, যে আমার এলাকার ছেলে।
তো এভাবে কিছুদিন ওর সাথে কথা বলা লাগলো, তো আমাকে একদিন বলল, এভাবেও বলেছে যে সাবিনা, তুমি ঢাকা ইউনিভার্সিটি মানে টিএসসি তে আসো, আমি জাস্ট এক নজর দেখবো তোমাকে। কিন্তু আমার একটা জায়গায় আমি বাধা ছিলাম, পায়ে সুতা পড়া ছিল আমার। সেটা হচ্ছে যে আমি যে মোবাইলে কথা বলি, তো আমার আব্বা কিভাবে মানে এই মোবাইলে কথা বলা দেখলে, তো একদিন দুদিন তো আমি আবার ফ্র্যাঙ্কলি ছিলাম, সব বলে দিতাম যে আমি আমার আব্বার সাথে একটু বেশি ছিলাম, ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি ছিলাম। সে আমাকে অনেক বেশি ভালোবাসতো। তো আমি তাকে বলতাম যে এরকম অমুক সবাই খুব ভালোবাসে। তা আমি বলতাম, আব্বা ওই ছেলেটা না আমার সাথে কথা বলে, আর ছেলেটা আমাকে জিজ্ঞেস করতো, আব্বা জিজ্ঞেস করতো যে সে কি করে। আমি বলতাম, বলার পর তারপর বললো যে তাই নাকি, ও আচ্ছা আচ্ছা, ছেলেটাকে তো চিনি আমি, আমাদের অমুকের ছেলে। তো ওই এলাকাটা আবার আমাদের পছন্দ ছিল না, মানে একটা আছে না গ্রাম্য যে বংশ দেখে আত্মীয়তা করে, এই দেখে ওই এরিয়া দেখে আত্মীয়তা করে। তা আমার আব্বার আবার ওই একটা ছিল, কিন্তু তার আবার আরেকটাই ছিল এর জন্যই যে সে আবার তার বোনের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। আচ্ছা, বোনের ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য মানে ছোটবেলা থেকেই করে রেখেছে, মানে বাবার ইচ্ছা ছিল এটা। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি না। আচ্ছা, এটা আমি জানি না, কখনো আমাকে ওভাবে বলেওনি যে যাকে দেখছি মানে ফুফাতো ভাই বলে যাকে আমি করছি, যে জাস্ট আমাদের কাজিন রিলেশন, মানে ভাই বোন রিলেশন, আর কোনো সম্পর্ক না। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিন্তু আমি কখনো জানিও না, জ্ঞান হওয়ার পরে জানি, যখন ওই অ্যাক্সিডেন্ট একটা ঘটার পরে জানি যে কিভাবে। তো আমাকে বললো যে, আম্মাকে বললো যে আমার 14 পুরুষ যে এলাকায় কখনো যায় না, আজকে পোলাপানের জন্য ওই এলাকায় আমার যাইতে হবে, এই কথাটা বললো। তখন আমি আমার রুম থেকে শুনতে পেয়ে আমি দরজার সামনে এসে আমার আব্বাকে বললাম যে আব্বা, আপনি চিন্তা করেন না, আমি এমন কিছু করব না যেটা আপনি কষ্ট পান। এই কথা বলাতে আমি ওই ছেলেটার সাথে আর কখনো কোনো দিন আমি দেখা করিনি। তখন একটু জানতে পারি যে আমারই ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার বাবা। আচ্ছা, সাবিনা কি এই ধরনের যে একেবারে লক্ষ্মী মেয়েটার মতো হয়ে থাকবো, কিন্তু মনের ভিতরে যেহেতু একেবারে মজ্জাগত মানুষের কিছু হিউম্যান নেচার থাকে, সেটি হচ্ছে যে যখন বয়সন্ধিকাল পার হয়, তারপর আমি যদি বয়স এভাবে বলার চেষ্টা করি, স্কুল দেন কলেজ দেন ভার্সিটি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন কিন্তু মানুষের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয় যে টুকটাক একটু সম্পর্ক, একটু কথা বলি, একদম কৌতূহল বশত, কিন্তু মন থেকে চাইলেও নিজেকে একদম লক্ষ্মীটি করে রাখবো, একদম একটা লক্ষ্য সামনে নিয়ে এগোবো, পড়ালেখা শেষ করে চাকরি। আমার স্কুলে একটা ফ্রেন্ড আছে, আমি মানে গার্লস স্কুলে পড়াশোনা করতাম, একটা ফ্রেন্ড আছে, ও খুব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু আমি কিন্তু ওর কাছে একা নাও না। ও এতটা সুন্দর, ও আমাকে সবসময় ফ্রেন্ডলি পেতে চাইতো। ও আমার জন্য প্রতিদিন টিফিন নিয়ে আসতো। তা আমি একটু একা একা থাকতে পছন্দ করতাম, স্কুল থেকে একা একা থাকতে পছন্দ করতাম। তো তখন তো ফোনের সিস্টেমটা ছিল না, তখন চিঠি লিখেও আমাকে প্রতিটা এসে চিঠি লিখতো। ও টিফিন নিয়ে আসতো আর চিঠি লিখতো যে সাবিনা, তুই আমাকে করিস না কেন, অ্যালাউ করিস না কেন বান্ধবী হিসেবে, তুই আর 10টা মেয়ের সাথে কথা বলিস, তুই আমাকেই করিস না। কিন্তু ও কিন্তু অদ্ভুত সুন্দর, এতটাই সুন্দর যে কি বলবো, খুবই সুন্দর। তো টিফিন নিয়ে আসতো। তখন থেকে স্কুল তো পার হয়ে গিয়েছে, কলেজ, ওটাও আমার গার্লস কলেজ, ওখানেও আমি জাস্ট একটা মেয়ের সাথে খুব ভালো মিশেছি, সে হচ্ছে আরজু। স্কুলে ছিল যে সে হচ্ছে নিপা, আর কলেজে হচ্ছে আরজু, এই দুইটা মেয়ের সাথে আমার গিয়েছে। আর যখন ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমার ব্যাচে অনলি 1 গার্ল ছিলাম আমি, আর সবাই ছিল ছেলে। বলেন কি? এটাই। আর আমার ক্লাসমেট যারা আছে ওদের সাথে যে ওদের সাথেও হাই হ্যালো, দ্যাটস এনাফ, আর কোনো কিছু না। সেটাই বলছিলাম যে আপনি অনেক ফোকাসড, আপনার ক্যারিয়ার বা আপনার পড়ালেখা এগুলো নিয়ে সবসময় থাকতেন, ব্যাপারটা কিরকম? না, যে আমি অনেক স্ট্রাগল করতে হচ্ছে পড়ালেখা নিয়ে, তাই আমার পড়ালেখায় যেন কোনো ছন্দপতন না হয়, এসব নিয়ে মজা করার মতো বিলাসিতার সময় আমার ভালো লাগতো না। ও ভালোই লাগতো না? খুব বেশি ভালো না লাগলে কিন্তু এটা আমার সমস্যার ভাই, ওই রকম না তো যে ভালোই লাগতেছে না আমার এইসব। না গুরু, আমি তখন বুঝতে পারিনি যে প্রেম ভালোবাসা আসলে কি, আর এই যে ছেলেটা যে আমাকে ভালোবাসতো ওটা আমি বুঝতাম না, আমি কখনো বুঝতে পারিনি যে ওই ছেলেটা আমাকে ভালোবাসে। ভাববার মতো সেই সুযোগও হয়তো না, আমি সংজ্ঞাটা আমি পাইনি তখন, মানে আমার জানা ছিল না এবং সুযোগও তো খুব কম হয়েছে, কারণ আপনাকে প্রচুর তো স্ট্রাগল করতে হয়েছে নিজের পড়ালেখাকে সামনের দিকে। আমার আব্বাকে যখন আমি কথা দিয়েছি, তো তখন আমি বুঝতে পারলাম যে আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা আছে।
তো ওটা শোনার পর থেকে তো আমি আরো একেবারে মানে বেলুন ফুলালে এরপর করলে যেরকম চুপসে যায় আরো চুপসে গেলাম যে আমার তার কোথাও পা বাড়ানোর উপায় নাই, কারণ আমার বাবা তো ঠিক করে রেখেছেন। আর যে ছেলেটার জন্য রেখেছেন সেও ভালো পজিশনে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আমার বাবা নিজে গড়ে তুলবে, মোট কথা নিজের হাতে সে পুতুল বানিয়ে নিজেই করবে যে কেমন লাগে দেখতে। এরকম সে 89-এ আমাদের ওখানে যখন হলো টর্নেডো হলো, 89-এ টর্নেডো হওয়ার পর তো ওর মা মারা গিয়েছে। তখন আমার দাদু মানে দাদি আর আমার দাদু আমার আব্বাকে বললেন যে আমার ফুপির নাম হচ্ছে জাহানারা, তো বললো যে জাহানারার প্রথম ছেলে, তোরও প্রথম মেয়ে, তাহলে এক কাজ কর, তো মা নাই আর তোর তো প্রথম মেয়ে, তো এক কাজ কর, ওই ফুপার সাথে আবার আমার ছোট ফুপির বিয়ে হয়েছে। তো এভাবে যাওয়ার পর দাদু বললো যে একটা কিছু করে রাখ, মানে এটা বাহিরে আর দিবি কেন, নিজেদের মধ্যে করে রাখ। সেইভাবে বিয়ের প্রসঙ্গটা আসে। কিন্তু তাদের মধ্যে যে একটা স্বার্থ ছিল সেটা কখনো আমরা ভাবতে পারিনি। এখন যখন মানে পয়েন্ট টু পয়েন্ট যখন আসছে তখন বুঝতে পারছি যে একেবারে পুরোপুরি স্বার্থ ছিল তাদের। এখানে কোনো মানে তাদের যে একটা ডিউটি ছিল সেই ডিউটিটা বা রাইটস যেটা যে অমুকের রাইটস এটা পৌঁছে দিব সেটা কখনোই ছিল না তাদের মধ্যে। জাস্ট সেলফ যেটা জিনিসটা তাদের মধ্যে এটাই ছিল। তো এটা জানার পর আমি তার কখনো কারোর সাথেই করিনি, কিন্তু আমি অফার পেয়েছি অনেক ভালো 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 ইসের, যেটা বললাম সেই ছেলেটা বর্তমানে লন্ডনে আছে, ও MBA ওখানে করতে গিয়েছে এবং ও লন্ডনে যেও গুলো আমাকে মানে এমন ভাবে ফোন দিত, এমন ভাবে করতো। লাস্টলি যখন আমার আব্বা মারা যায় তখন তো আমার মাথায় একটা বোঝা চলে আসে, যে বোঝা বলতে কি যে আমার একটা এক্সট্রা একটা কেয়ার নিতে হয়। যে বিষয়টা আমার কাছে বারবার আমি আসলে কথাটা তুলতেই পারছিলাম না। আমি এই বিষয়টা যে প্রত্যেকটি কথার আগে বাবাকে বলছিলেন যে ছিল, তিনি বলতেন বা তিনি করতেন, আমি এই জিনিসটাই হয়তো আপনাকে একবার জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম যে অনেক সময় শব্দচয়নটা মানুষ মনের ভুলে অনেক সময় করে থাকে, কিন্তু সেটি যে শব্দচয়নে ভুল ছিল না সেটি আসলে আমি বুঝতে পারিনি সাবিনা। এবং বাবার সাথে সম্পর্কের কথা যেটি বলছিলেন আপনি, বিশেষ করে ওই বাবা মায়ের সম্পর্কটা যে কত মধুর ছিল এবং তার মধ্যে শ্রদ্ধাবোধ যে কত বেশি মাত্রায় গভীর এবং স্পষ্ট ছিল, ছোট্ট এই উদাহরণটাই মনে হয় যথেষ্ট এটা বুঝে নেওয়ার জন্য। যে বাবা যখন মাকে বলছিলেন যে এলাকায় যাওয়ার ইচ্ছে নাই আমার মেয়ের, যে আজকালকার পোলাপানের জন্য কি সেই জায়গায় যেতে হবে, আপনি দরজার কাছে এসে বললেন যে বাবা তুমি ছোট হও, এমন কোনো কাজ আমি কখনোই করব না। তখন গুলো আমার আব্বা খুব হাসি দিয়ে মানে পান খেতেন। এত আমার আব্বা কিন্তু খুব সুন্দর ছিল, আমি কিন্তু সুন্দর না, কিন্তু আমার আব্বা অনেক সুন্দর। আমার আব্বা আম্মা দুজনই সুন্দর, মানে ওনারা সুন্দর এক কথায়। যে তখন আমার আব্বা এত সুন্দর করে একটা হাসি দিলেন আমার দিকে তাকিয়ে, বললেন যে যাও মা যাও, তুমি পড়তে বসো যাও। এই যে একটা আমার এত ভালো লাগলো যে না আমি ওনাকে একটু হলেও দিতে পেরেছি। উনি আমার প্রতি একটা আছে যে আমার প্রতি একটা ওনার বিলিভ, যে এটা ট্রাস্ট উনি আমাকে করতে পেরেছে, এবং এর সাথে কিন্তু লাভও চলে আসে যে উনি আমাকে কতটা ভালোবাসতে পেরেছেন। বিশ্বাসের অমর্যাদাও তো আপনি করেননি, যে কোনো ছোট ছোট ব্যাপার বাবার সাথে অনেক ফ্র্যাঙ্ক বিহেভিয়ার ছিল আপনার, যেটা আপনি বললেন ছোট্ট থেকে ছোট্ট ব্যাপার বাবার সাথে শেয়ার করতে পছন্দ করতেন। জি। বাবার হঠাৎ চলে যাওয়াটা ছিল কিভাবে? হঠাৎ এটা কখনো গুরু ভাবতে পারিনি যে উনি, তার আগে একটু বলেন এগুলো যে উনি আমাকে নিয়ে অনেক করতেন, যে স্বপ্ন দেখতেন। যারা আমাকে কখনো দেখেনি, আমার গ্রামের লোক যারা আমাকে কখনো দেখেননি কিন্তু আমার নামে অনেকেই চেনেন। যেমন আমি যেটা বললাম যে আমি মোবাইলে কথা বলেছি কিন্তু আমি কাউকে দেখিনি বা আমি নিজেকে দেখানোর চেষ্টা কখনোই করিনি। হ্যাঁ, এরকমই আমার বাবাও আমাকে সবার কাছে করেছেন যে আমার বড় মেয়ে পড়াশোনা করছে, আমি ওকে এভাবে করব। আর ওই যে ফুফাতো ভাইয়ের কথাটা যে বললাম, তাকে তো গড়ে তুলছেন, তো এর জন্য আমি কোথাও পা বাড়াইনি, এখানেও আমি বাধা আছি। তো বাবা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টলি, উনি খুব শৌখিনদার ছিলেন, গান গাইতে পারতেন, নৌকা বাইস যেটা বলে, সেই নৌকা বাইসে খুব শখ ছিল ওনার, যে আমি নৌকা বাইস দিব, খুব শখ ছিল। তো তুরাক নদীতে একটা নৌকা বাইস দিতে যে উনি নিজের একটা প্রতিযোগিতা নিয়ে এসে, উনি আর কি নৌকার মালিক জাস্ট, কিন্তু ওখানে যারা মানে কন্টেস্ট ছিলেন, তো ওনার নামেই হবে যে ওটা ওনার, ওই নৌকাটা ওনার। আচ্ছা আচ্ছা। তো উনি
যেদিন ফাইনাল হবেন, নৌকাবাজ প্রতিযোগিতা, সে নৌকার ওনার উনি ছিলেন, আর সেখানে প্রতিযোগীরা ছিল 75 হাত নৌকা উনি বানিয়েছিলেন। 75 হাত? হ্যাঁ, উনি নিজে মানে নিজের খরচে বানিয়েছেন। হ্যাঁ, নিজে ঢাকা শহরে কাজকর্ম বাদ দিয়ে, মানে বউ বাচ্চা, মানে এই যে একটা ধ্যান জ্ঞান, মানে ওনার একটা কথাই ছিল যে আমি যদি কারোর জন্য কিছু করি, আমার সন্তানদের জন্য, ওদের জন্য কেউ কিছু করবে। এটা উনি মানে কখনো ভাবেই নাই যে কষ্ট কি জিনিস, বা কারোর জন্য কিছু। তখন উনি শৌখিনদার যে লোকটা বলে, উনি পান খেতেন আর গান গাইতেন, তখন আনন্দে অন্যরকম যে হয়ে যেতেন যে আমি নৌকা বানাবো, কন্টেস্ট দিব, আমার ইসে ফার্স্ট হবে, আমি করবো, প্রাইজ আনবো, তারপর আমার বউ বাচ্চাকে আমি নিয়ে সারপ্রাইজ দিব, দেখো নৌকা বাজ আমি ফার্স্ট হয়েছি। আমাদের কাউকে কিছু বলেনি। তো এরকম একসাথে উনি বাড়িতে যেয়ে আছেন, তা আমরা ফোন করি, ফোন করলে আমার দাদু ধরে, মানে অন্য কাউকে দিয়ে ফোনটা রিসিভ করায়। তখন বলে যে হ্যাঁ, ও তো মানে একটা না একটা দিয়ে তাল বানা দিয়ে করে দেয় যে মানে আব্বা আমাদের সাথে কথা বলবো না, কথা বলে তো আমরা বলবো যে ঢাকায় আসেন। ঢাকার সব বাদ দিয়ে তো উনি ওখানে নৌকাবাজ নিয়ে ব্যস্ত। জি গুরু, মানে কিছুদিন আমাদের সাথে একটু ডিটাচড বলতে আবার একটু অন্য এসেছেন চলে যায় না, আমাদের সাথে জাস্ট একটু গ্যাপ কিছুদিন, যে ওইটা নিয়ে ব্যস্ত এখন নৌকাবাজ নিয়ে। নৌকাটাই ওনার আপন হয়ে গিয়েছেন। তারপর আর নৌকাটাই ওনার আপন হয়ে গিয়েছেন। তারপরও ফ্যামিলিগত এই নৌকা বাইসের এসে উনি বসে নৌকা বানালেন, নৌকার এসে গেলেন। এটা আমরা কিছুই জানি না, আমরা কিছুই বলতে পারবো না। তো যেদিন ট্রায়াল, মানে কালকে ফাইনাল, আজকে হবে ট্রায়াল, তো উনি নিজেই বলতেছেন যে আচ্ছা কালকে তো ফাইনাল হবে, একটু ট্রায়াল দিই, আমরা ট্রায়াল দেই বলেই উনি নৌকাটা উঠেছেন। তো বলছেন যে তোরাই করবি, নৌকায় যে বেয়ে যায় তোরা এটা করবি, আর অমুক অমুক তোরা দোতারা এগুলো বাজাবি, আর আমি গান গাবো, আচ্ছা আমি তোদেরকে উৎসাহ দিব। আচ্ছা ঠিক আছে, আপনি দেন। উঠে করলেন, করে কিছু দূর যাবার পর তখন মেঘলা, মানে মেঘ আকাশ ছিল, ওটা মানে মেঘ আকাশ ছিল, মেঘ হবে বাট মেঘ হয়নি, মানে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি, এরকম একটাই ছিল পরিবেশ ছিল। তো হঠাৎ একটা বাতাস আসছে, নদীতে একটা কেমন যেন একটা ঢেউ এরকম। তখন উনি একটু ঢেউ দেখে ওনার ভেতর একটা চলে আসছে, আমার নৌকা ডুবে গেল। এটা বলেই যখন ঢেউটা প্রচুর আকার আসছে, তখন বললো যে আমার নৌকা ডুবে গেল রে। এই কথাটা বলে উনি বলছে যে আমার নৌকা বাঁচা, মানে নৌকা বাঁচা বললে, নিজেকে বাঁচা এটা না বলে উনি নৌকা বাঁচা। তো ওরা সবাই আশ্চর্য হয়ে গেছে যে উনি নৌকা বাঁচা কথা বলে কেন, যে আমার নৌকা ডুবে গেল কথা বলে উনি লাফ দিয়েছেন, সবাই পড়ে গিয়েছেন এই নৌকা থেকে। হ্যাঁ, আর আমার আব্বা প্যান্ট এবং শার্ট পরা ছিল। আমার আব্বা সাঁতার জানতো, এর আগেও কয়েকটা কালীগঞ্জ নৌকা, এই নদী, কালীগঞ্জ নদী, তারপর আরো কয়েকটা নদী আছে, বরিশাল যেও একটা এসে উনি করেছেন, কিন্তু আমরা কিছু জানতাম না। কিন্তু উনি যখন না ফেরার দেশে চলে গেলেন, তখন জানতে পারি ওনারই যে ব্যাচমেট যারা আছেন, তখন তারা বলে যে উনি খুব নৌকা ব্যাচের প্রতি খুব ছিল, আকৃষ্ট ছিল, আর ভীষণ পছন্দ করত। উনি তো খুব পছন্দ করত। তো আমরা পরে জানলাম যে না, আমাদের তো কিছু কখনো বলে নাই। পানিতে কি পড়ে গেলেন সেইভাবে তো আর উঠতে পারেননি? না, আর উঠতে পারিনি উনি সে যে পড়ে গেলেন, না ফেরার দেশে যাওয়ার যে সিঁড়িটা, সেই সিঁড়িতে পা দিয়ে উনি চলে গেলেন। উনি আর কখনো এই ইসে আসতে পারেননি। তো যাই হোক, এভাবে গেল। আপনারা জানলেন কিভাবে? যারা ওখানে ছিল তারা আবার আমার নানার বাড়িতে ফোন দিয়েছে যে ওই বাড়ির জামাই যে আজকে মানে চিনে আর কি, তখন ওই বাড়িতে ফোন দিয়েছে যে তোমাদের বাড়ির জামাই এই অবস্থা। তারা আসলেন, এসে ডুবুরি করে ম্যানেজ করে ডুবুরিরা তাকে উঠালেন। উঠিয়ে তো আমি আবার ছিলাম, ভার্সিটিতে ছিলাম, আমার ভাইটা কলেজে ছিল, মানে যার মতো যে যেখানে ছিলাম। তো জানতে পারিনি। হঠাৎ আমার এক খালু আমাকে ফোন দিলেন যে তুমি কোথায় মা, তুমি তাড়াতাড়ি আসো বললো। তা আমি বারবার ফোন দিচ্ছি যে আমি আসবো, আমাকে বলে এই কথাটা। আমি আশ্চর্য হই যে আমাকে এই কথাটা বলে কেন। তখন কয়েকবার ফোন দেওয়ার পর তখন আমি বললাম যে আচ্ছা খালু, কি জন্য একটু বলেন তো, কোন অনুষ্ঠান নাকি আপনাদের বাড়িতে? তখন খালু আমার প্রতি রেগে গেলেন, রেগে যেয়ে বলতেছেন যে তুমি এক্ষুনি এই মুহূর্তে আসো মেয়ে, তুমি আবার অনুষ্ঠানের কথা বলো, তুমি তাড়াতাড়ি আসো। আমাকে বলেই দিলেন স্টেট যে তোমার বাবা নাই। তখন
বুঝতে পারছি না আমি কি হাসবো না কাঁদবো না কাউকে কোনো প্রশ্ন করবো, আমি কিছু বলতে পারছি না। বিশ্বাস করবেন গুরু, তখন আমার চোখ দিয়ে একটা ফোঁটাও পানি বের হয়নি। জানি না এটা আল্লাহ পাকের কি খেলা ছিল, আমি জানি না। তো আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয়নি। তো আমাদেরই একটা ভাই, মানে ছোট ভাই, ওই আমার ছোট ভাইয়ের আর কি ব্যাচমেট, ও এসে আমাকে বললো যে আপা চলেন। আমি কোথায় যাবো? ও জানে কিন্তু আমাকে জানাচ্ছে না। তা আমি যে জানি ও আবার জানে না। তখন আমাকে রিক্সায় উঠিয়ে নিয়ে গেল। তা আমি যাচ্ছি, একেবারে স্টিল বসে আছি, কিচ্ছু বলছি না। তো যাওয়ার পথে দেখি যে বেরিবাদের উপরে উঠিয়ে অনেকে রাখছেন। তো পুলিশরা আবার ওনাকে নিয়ে টানা চেষ্টা করছেন যে ওনাকে নিয়ে যাবে ওই পোস্টমর্টমের জন্য, ওটার জন্য ওনাকে নিয়ে যাবেন। তো ওখানে কেউ কোনো কিছু করছে না। ওখানে তো আমার চাচারা আছেন, মামারা আছেন, কেউ যে একটা উদ্যোগ নিবে যে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে পুলিশ দিয়ে ছাড়িয়ে নিবে, কেউ কিছু করছে না। তখন সবাই কান্নাকাটি করছে, আর আমি একমাত্র লোক ওখানে। আমার চোখ দিয়ে একটা ফোঁটা, যে বাবার জন্য আমার এতটাই, কিন্তু তার জন্য আমি কোনো কান্নাকাটি করছি না। আমার এটা আশ্চর্য লাগে যে আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয় না, আমি কি মেয়ে। তখন যাই হোক ব্রেইনে একটাই আসলো যে পুলিশের হাত থেকে ওনাকে বাঁচাইতে হবে। উনি আবার কাটা ছাড়া এটা পছন্দ করতেন না, মানে লাগতো না, খারাপ লাগতো। তখন আসলো যে ওনাকে তো পুলিশ নিয়ে গেল, তো ওনাকে কাটাছাড়া করবে। তখন ওনাকে বাঁচানোর জন্য আমাদের এক ভাই আছেন, ওনার কাছে ফোন দিলাম যে দাদা এই অবস্থা, আজকে তো আপনার মামা হলেন। তো বললো যে উনি আশ্চর্য হয়ে বললো যে আচ্ছা তুই ফোনটা রাখ, 10টা মিনিট পরে আমাকেই দে, ফোন দে। আচ্ছা ঠিক আছে। তখন আমি হতাশার মধ্যে আছি যে ফোন দিব আর এখন নিয়ে যাচ্ছে, আমি কি করব। তখন হাসি না কাঁদি কিছুই করি না, আমি একেবারে আমার মনে মনে একটাই করছি। বাড়ির বড় সন্তান তো আপনি? জি। তখন আমি বলছি যে 10 মিনিট পর আর এখন নিয়ে যাচ্ছে না। মায়ের কি অবস্থা তখন? সবাই কান্নাকাটি করছে, সবাই, একমাত্র আমি কাঁদছি না। মানে পুরো ফ্যামিলির মধ্যে নানা দাদা সবার মধ্যে আমি একমাত্র কাঁদছি না। এই অবস্থায় আছে, এখন যে অবস্থায় আছে এই অবস্থায়। তখন হলো যে না, পুলিশের হাত থেকে কিভাবে করা যায়। তখন তাকে করলাম, সেই এক পা নামাতে না নামাতে আমাকে, মানে জাস্ট ফোনটা কেটে দিলাম, আবার ফোন আমাকে ব্যাক করলো দাদা। যেখানে 10 মিনিট বলছে সেখানে ব্যাক করে বললো যে পুলিশকে, মানে এখানে কে আছে তাকে দে। দেওয়ার পর বললাম যে একটু ফোনটা ধরেন, পুলিশ অ্যালাউ করছে না, কারণ আমি সাইজে ছোট মানুষ, তো এর জন্য আমাকে অ্যালাউ করছে না। এখন যেরকম, তখন তো আর একটু ছোট ছিলাম, তখন অ্যালাউ করছে না। তখন বললাম যে একটু ধরেন। কয়েকবার রিকোয়েস্ট করার পর যখন আমার ফোনটা রিসিভ করছে না, তখন আমি একটু রেগে গেলাম। রাগের মাথায় তাদেরকে বললাম যে আগে, মানে একটু রাগ বিহেভ করলাম যে একটু ফোনটা রিসিভ করেন, তারপরে দেখেন যে কে আমি কে সেটা পরে বুঝবেন, আগে ফোনটা রিসিভ করেন। তখন ওনারা করলো যে, আরেকটা লোক বললো যে ফোনটা ধরেন। ফোনটা ধরার পর বলছে যে হ্যাঁ স্যার, জি স্যার, করছি স্যার, জি স্যার, জি স্যার, এই কথাটা বলে ফোনটা রেখে দিল। তারপর ওরা চলে গেল, আমি আমার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম, মানিকগঞ্জ। যাওয়ার পর ওখানে সব করছে, ওই কাজটা সম্পূর্ণ হলো। তবুও আমি কান্নাকাটি করছি না। আমি সবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনারা কাঁদছেন কেন? যার চলে যাওয়ার সময় হবে তার তো চলে যেতেই হবে। আমি নিজেই করছি, যেখানে আমাকে এসে বুঝাবে, কিছু একটা বলবে, সেখানে আমি সবাইকে বুঝাচ্ছি। এভাবে চলে গেল। তখন আর ওই যে আমার ফুফাতো ভাইয়ের সাথে যে আমার বিয়েটা ঠিক করার কথা, ওখানে আমি কিছুটা আরো বেশি পরিপূর্ণতা পেল যে আসলে আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা। কিন্তু গুরু, তখন যে আমাকে, তখনই বুঝতে পারলাম যে কতটুকু করা আছে আমার সাথে। আমার আব্বা বলতেন যে আমার চাচা একটা প্রপোজ দিয়েছিল আমার জন্য, যে ভাই সাবিনার জন্য একটা ছেলে আছে, তুমি ওকে বিয়ে দিবা নাকি। আমি তখন 2nd ইয়ার না 3rd ইয়ারে পড়ি, না 3rd ইয়ারে আমার বাবা চলে গেলেন, 2nd ইয়ারে। তো বলছে যে ছেলে আছে, কিরকম ছেলে? বলছে যে হয়তো কোন একটা কোয়ালিটির কথা বলছেন। তো উনি বলছেন যে না, ক্যাডার সার্ভিস না হলে আমি ওকে দিব না, যদি ক্যাডার সার্ভিস হয় তাহলে আমার কাছে বলিস। কিন্তু আমি তো দেখতে অতটাই না, এতটা কিউট বা কোনো কিছুই না। তারপরে ওনার মনের মধ্যে আমাকে নিয়ে বড় আশা ছিল যে বোনের ছেলের কাছে হয়তো যদি ওরা অ্যালাউ করে, মানে ওরা যদি একটা আপোষ আসে তো হলো, আর যদি না হয় তাহলে সে বাহিরে ঠিক করে রেখেছে, যে কয়েকটা ছেলে ঠিক করে রেখেছে।
তো তাদের সাথে আমার বিয়ে দিবে। তা আমি আরো সুতো মানে বাধা পড়লাম যে আমার তো প্রেম টেম করলেও তো আমার বাবা আমাকে অন্য কোথাও আমি যেতে পারবো না, যেহেতু আমি ওনাকে স্ট্রেট কথা দিয়েছি যে আব্বা আপনি কষ্ট মানে এমন কিছু করবো না আমি যেটা কষ্ট পান। তারপর এভাবেই গেল। তারপর ফুপু ওরাও ওখানে 4 দিন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার এক ছোট চাচা সে বলল যে আমি তখন পড়াশোনা অবস্থায় আছি, আমি চাচ্ছি যে সবার কাছ থেকে একটা যে এই যে না আমি পড়াশোনা করছি, আমার মনের মধ্যে কিন্তু সেটাই যে আমি আমার গোল পোস্টে আমি পৌঁছাবো, আমি স্টাডি করছি, আমার মনের মধ্যে একটা আনন্দ যে স্টাডি করছি। সবাই আমার বাবার যে স্বপ্নগুলো, বাবা চলে যাওয়ার পরে আমি তো ওই স্বপ্নগুলো নিয়ে আছি যে বাবার স্বপ্নটা আমি পূরণ করবো, এনি হাউ আমি এটা পূরণ করব। তো ওটা নিয়ে আছি, আমি কাঁদছিও না, সবাইকে আরো বুঝাচ্ছি, নিজের মধ্যে নিজের কষ্টগুলো নিজে ভোগ করছি যে না। সাউন্ডটা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বন্ধ করতে। যে না একটা জিনিস জানি তো আপনার কাছে, জি সেটি হচ্ছে যে আপনি যে বাবার চলে যাওয়া, বাবার তো আপনার জীবনে আমি যতটুকু শুনলাম আপনার কাছে এবং যা আমার কাছে মনে হয়েছে যে আপনার বাবা ছিলেন আপনার জীবনের সবচাইতে মূল্যবান ব্যক্তিত্ব। এবং আপনার জীবনে যদি মোটামুটি রিভিউ করা হয় তাহলে যেই চরিত্রটির অবস্থান সবচাইতে বেশি তিনি হচ্ছেন আপনার বাবা। বন্ধু হিসেবে বলেন, বাবা হিসেবে বলেন, সব দিক দিয়ে আপনার বাবার প্রতি আপনার সেই টান, সেই মমত্ববোধ, সেই ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু সেই বাবার আকস্মিক চলে যাওয়া, একেবারে আকস্মিক চলে যাওয়া, সেটি যেভাবে আপনি বলছেন, বারবার বলছিলেন যে আপনার কান্নাকাটি আপনি করেননি, সেভাবে কান্নাকাটি আপনার করার মতো পরিস্থিতি নিজের ভেতর থেকে তৈরি হয়, নিজের কষ্ট নিজের মধ্যে রেখেছিলেন। আপনি মানুষ হিসেবে আসলে মানে প্রকৃতিটা জানতে আমার কেন জানি মনে হচ্ছে একটু রহস্যময় ধরনের মানুষ। এরকম কি যে মানুষ, আপনার বাবাও এরকম ছিলেন যে কারো কষ্টে দেখলে, কারো খারাপ লাগা দেখলে নিজে ঝাঁপিয়ে পড়তেন, যেটা আপনার কথায় আপনি বলছিলেন যে আমি সবার জন্য ঝাঁপিয়ে পড়ছি, আমার বোন, আমার ভাই, আমার বাবা মা। এবং আমি অফিয়ারে শুনছিলাম যে ক্লাস 9 থেকে শুরু করেছেন উনি স্ট্রাগল। ক্লাস 9-এ পড়ুয়া অবস্থাতে উনি পড়ালেখা বন্ধ করে দিয়ে আপনার ফুপুর মানে ওনার বোনের যেহেতু হাজবেন্ড মারা যায়, সেই কারণে তাদের হাল ধরবার জন্য উনি কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। এবং সংসার জীবনে আসার পরেও উনার যে ধরনের বৈভব এবং প্রতিপত্তি হয়েছিল তাতে ঢাকা শহরে আপনারা আরামে এসে জীবনযাপন করতে পারতেন, কিন্তু সেই খরচগুলো উনি ব্যবহার করতেন আপনার চাচা ফুফু বা আপনার উনার বাবা মাকে দেখবার জন্য, এবং সেই সাথে আপনাদেরও তো ভরণ পোষণের ব্যাপার আছে। যে মানুষটা সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, তার বক্তব্য একটাই ছিল, আমি যেভাবে মানুষের পাশে এসে দাঁড়াই আমার ওরা আল্লাহ দেখবে আমার সন্তানদেরকে। না, ভাই বোনের প্রতি একটা আশা ছিল যে আমি যদি ওদের জন্য কিছু করি আমার অ্যাবসেন্সে ওরাই করবে, কিন্তু ফাইনালি তো সেই ঘটনাগুলো ঘটেনি, তারা তো সেভাবে দেখেনি। বা আপনার চাচা এবং ফুপুর কথা যেটা বলছেন, তা আপনার বাবার এই কোয়ালিটিটা কি দারুণ ভাবে আপনার ভেতরে আছে যে কষ্ট যা হোক সেটা আমি আমার কষ্টটা কারো মধ্যে এটার প্রকাশ ঘটতে দেব না, নিজের কষ্ট নিজের মধ্যে থাকি। এটা কি আপনি হাঁপিয়ে ওঠেন না, দম বন্ধ হয়ে যায় না তখন? গুরু আমার তখন মানে এটাকে আমি কি বলবো, একটু বলেনি গুরু যে আমার বাবা সে নিজের কলেজ লাইফটা বা নিজে যে ফিউচারটা নিজে সুন্দর করে না গুছিয়ে সে চিন্তা করেছে যে মানে সে কলেজ লাইফ ভোগ করেনি, কিন্তু তার ভাই বোনদেরকে কিন্তু সে কলেজে পাঠিয়েছে। আমি বলার চেষ্টা করলাম, ওরা কলেজে পড়েছে, ভালো জায়গায় বিয়ে শাদী দিয়েছে। ইভেন আমি আপনাকে আরেকটা বলি যে 89-এ আমাদের ওখানে টর্নেডো হয়, তো 89-এ টর্নেডো হওয়ার পরে আমার বাবা মানে তিনি টাকায় অনেক ইনকাম করেছেন, যে অ্যালুমিনিয়াম ওটার তো প্রচুরই, আর তখন তো ফার্স্ট একটাই ছিল, তখন আমাদের একটাই ছিল যে প্রচুর টাকা, প্রচুর। তার বাবা প্রচুর টাকা ইনকাম করেছেন। ইভেন এমনকি গুরু আমি ছোটবেলায় দেখেছি যে তোষক আছে না, তোষকে নিজ দিয়ে টাকা করে রেখেছেন, যে তখন তো আলমার ওরকমই তোষকের নিচ দিয়ে সে টাকার বান্ডিল গুলো করে রেখেছেন, আর সেই টাকাগুলো সে করেছেন যে তার ভাই বোনের পেছনে খরচ করেছেন। তো আমার এক ছোট চাচা আছেন, তাকে জাপান পাঠিয়েছেন তখন 90-তে জাপানে পাঠালেন। জাপানে পাঠানোর পর উনি জাপানে
ইন করতে পারিনি, মানে ঢুকতে পারিনি। তখন উনি সিঙ্গাপুরে 11 দিন থেকে উনি চলে আসলেন। আমি আপনার ব্যক্তিগত জিনিসটা আসলে জানতে বেশি আগ্রহী, যে এই বিষয়টা আপনার মধ্যে চরম ভাবে আছে, যে আপনার কষ্ট, আপনার দুঃখ একান্ত। ওখান থেকে এগুলো যে 11 দিন পর চলে আসলেন, চলে আসার পরে আমার চাচা হাউমাউ করে কান্নাকাটি করছে। তখন আমার আব্বা বললেন যে টাকা তো আমার নষ্ট হয়েছে, তোর তো নষ্ট হয়নি, তুই কাঁদছিস কেন মেয়েদের মতো। এই কথাটা বলে তাকে একটু বুঝিয়ে, এবং বাংলাদেশে এসে আমাদের চাপাই রাজশাহীতে একটা প্রজেক্ট আছে, ওখানে তাকে বললো যে তুই এইটা দেখাশোনা করবি, আমি মাঝে মধ্যে এসে টাকার হিসাবটা জাস্ট নিয়ে যাবো, আর কিছু না। এটা দিল। তো দেওয়ার পর যাই হোক এইভাবে সবাইকে একটা লাইন ঘাট করালো। আর মেজো চাচাকে মালয়েশিয়া পাঠালো, সে তো ওখানে যে কোনো খোঁজ খবর, কারো যে কোনো খোঁজ খবর। জি জি, এই বিষয়গুলো তো আছেই। ব্যক্তি সাবিনা একটু অন্যরকম আমার কাছে মনে হচ্ছে। অন্যরকম বলতে যে আমার বাবার প্রতি ওটাই, যে তিনি একটা কথাই বলেন যে আমি যদি কারোর জন্য কিছু করি, আর আমি তো ফার্স্টে বলেছি যে আমি পায়ে সুতো বাঁধা। সেটা ঠিক আছে, তো দম বন্ধ লাগে না এই কষ্টের কথাগুলো যখন ভাবেন বা চিন্তা করেন? এই যে বাবার চলে যাওয়া, যখন এগুলো হঠাৎ করে চিন্তার মধ্যে নিয়ে আসেন, কল্পনাতে নিয়ে আসেন, যখন ভাবে যে আমার বাবাটা থাকলে হয়তো এই হতো, উনি তো এইভাবে কথা বলতেন আমার সাথে, এরকম খুনসুটি হতো বাবা এবং মেয়ের সাথে, সেই বাবার একদম হঠাৎ করে চলে যাওয়া, একদম না বলে চলে যাওয়া। একটা মানুষ এত দারুণ ভাবে আপনাকে ঘিরে থাকতো। আমি যখন ফার্স্ট এই নিউজটা নিয়ে যখন ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পর আমার এক টিচার ছিলেন, সেই টিচারটা আমাকে আমার চোখের দিকে জাস্ট তাকিয়ে লাল দেখলো, চোখে পানি না, জাস্ট লাল। আর আমার ক্লাসমেটরা সবাই বলাবলি করছে যে ওর যে এই অ্যাক্সিডেন্ট ঘটেছে। তখন ওই টিচার আমার চোখটা জাস্ট দেখে আমাকে বলছে যে একটা থাপ্পড় দেবো মেয়ে, চোখ কখন আর লাল করবা না। তখন আমি আশ্চর্য হলাম যে আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে থাপ্পড়, মানে হাসির ইসে। একান্ত সবকিছুর বাইরে যখন সাবিনা একা থাকে, তখন ওটাই আর কি, যে একবার একা থাকে, আমার চোখ লাল থাকতো, সবাই দেখতো জাস্ট চোখ লাল, কিন্তু চোখে কখনো পানি দেখেনি। কিন্তু আমি একা একা যখন লাঞ্চ আওয়ার, মানে টিফিন আওয়ার, তখন আমি একা, সবাই তো মানে যেত টিফিন খেতে যেত, সবাই মানে টেবিলে বসতো, আড্ডা দিত, আমি একা ক্লাসরুমে বসে নিজে নিজে কাঁদতাম। আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার আব্বা যে স্বপ্নগুলো, মানে তার জন্য খারাপ লাগতো আমার, কিন্তু একটা জিনিস ভাবতাম যে খারাপ লাগিয়েও তো তাকে আনা যাবে না। এখন এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো, যে আমি যদি এখন করি, আর আমার ফ্যামিলি যে সাপোর্টার, যে এটা আমি তো আমার বাবাকে এখন পাচ্ছি না। হ্যাঁ, একটা জিনিস করতে পারবো, আমি দোয়া করতে পারবো যে আল্লাহ, সে যে আশা করেছে, যে স্বপ্নগুলো আমাকে নিয়ে দেখেছে, তুমি তার সেই এগুলো আমাকে পূরণ করার জন্য আমি আমার ভাই বোন মা তাদেরকে নিয়ে ঢাকায় আসি। আর ওই 4 দিনে যে বলেছিল, যে একটা কথা বলেছিল আমার ছোট চাচা। This track was downloaded from FusionBD.com. প্রাণাপ, ভালোবাসার বাংলাদেশ। এটা হয়তো কোনো বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো গল্প যদি হতো, কোনো উপন্যাস হতো, তাহলে হয়তো ভাবতে ভালো লাগতো আমার। কিন্তু যে কথাগুলো আমরা শুনছি বা জানছি, সেটি কোনো বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো গল্প কাহিনী না। এটি একটি মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া, একটি মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্তের সাথে মিশে থাকা অকাট, নিরেট, ধ্রুব সত্য কথা। যখন একটি পরিবার দারুণভাবে স্ট্রাগলের ভিতর দিয়ে যায়, এবং সেই পরিবারের সবচাইতে বড় সন্তান হয়ে তার উপরে যখন অনেক রকমের দায়িত্ব চলে আসে, তখন এই বাবার হঠাৎ করে চলে যাওয়াটা কতখানি শূন্য স্থান তৈরি করে, এবং সেই পরিস্থিতিকে সামাল দেয়া যে কতখানি কষ্টের হয়, যারা এই পরিস্থিতির ভেতর দিয়ে যায় তারাই হয়তো খুব ভালোভাবে সেটি বুঝতে পারে। তো সেই বন্ধু সাবিনা, আমি সাবিনা আপনার কাছে যাচ্ছি এবং শুনতে যাচ্ছি জীবনের পরবর্তী ঘটনাগুলো। আপনি বলছিলেন যে বাবার এভাবে হঠাৎ করে চলে যাওয়া, এবং কোনোভাবে আর সামাল দিতে পারছেন না, সেই অর্থে যাদের জন্য বাবা খুব বেশি মাত্রায় ডেডিকেটেড ছিলেন, যাদের জন্য একদম শৈশব বয়স থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, তারা কিন্তু আপনাদের পরিস্থিতি যখন সেই অর্থে ভালো না,
তখন কিন্তু সেইভাবে তারা পাশে থাকেনি। এবং সবাই যখন পাশে থাকেনি, তখন আপনি, আপনার বোন, আপনার ভাই এবং মাকে নিয়ে যে ছোট্ট একটি সংসার, সেটিকে সামনের দিকে এগিয়ে নেওয়াটা যে কত বেশি কষ্টের ছিল, সহজে এটি অনুমেয়। তাও আপনার কাছ থেকে আমরা একটু শুনবো যে কি পরিস্থিতির ভেতর দিয়ে তখন আপনারা পার হচ্ছেন। তখন গুলো আমরা 3টা ভাই বোন টিউশনি করে পড়াশোনা করছি। আর ওরই মধ্যে মানে লজ্জার কিছু না যে আমি যে কাপড়ে যে ফুল করে সেলাই, ওগুলো অর্ডারই ওই কাজগুলো আমি করতাম। তবে আমার একটাই ছিল যে আমার পাশে যদি কেউ থাকতো, তখন আমি একা আমি কারোর সামনে করতাম না। আমার বিশেষ করে আমার মার সামনে আমি কখনো কাঁদতাম না। এর জন্যই কাঁদতাম না যে আমার আম্মা আমার চোখের এটা। আর একটা জিনিসই মাথায় ছিল যে আমি তো বড়, আমি যদি ওদের সামনে কাঁদি তাহলে এটা কিভাবে করবে। একটা ঘরের খুঁটি যদি ভেঙে যায় তাহলে ঘরটাই তো পুরোই হয়ে যাবে। তো আমার বাবা চলে গিয়েছে, এখন আমিও যদি ওদের সামনেই করি তাহলে তো আমি এটা সামাল দিতে পারবো না। আর আমার আম্মা খুব নরম মনের মানুষ, খুবই নরম মনে। এর জন্য নিজের মধ্যে নিজেকে খুব শক্ত করে রেখেছি। আমি উপর দিয়ে আমি কখনো এমনি কাঁদিনি, কিন্তু একা যখন থাকতাম তখন অবশ্যই আমি কাঁদতাম, যে নিজে কাঁদতাম। কিন্তু কখনো আমি কাউকে বুঝতে দেইনি যে আমার ভেতরে এত কষ্ট, এত যন্ত্রণা, এটা আমি কখনোই বুঝতে দেইনি। আর একদিন কোর্ট থেকে আমার এক জুনিয়র বোন ও এসে আমার আম্মাকে বলল যে আন্টি ওর সমস্যাটা কি। বললো যে কি সমস্যা না, ও হয়তো অ্যাসিডিটির জন্য আমার গ্যাস্ট্রিক আর ওটা বেড়ে গিয়েছে, এর জন্য হয়তো আমার এই সমস্যাটা হচ্ছে, যে শারীরিক দুর্বলতা। এর জন্য আমি মিল্ক ভিটা যে দুধ, ওটা কিনে আমি চেম্বারে খাই বা বাহিরে বসে খাই। তারপরও দেখি যে না, আমার খারাপ লাগে। তখন আমাদের ওখানে আইন অঙ্গনে যে আমাদের যে আছেন, ডাক্তার আছেন, তার শরণাপন্ন হলাম। হওয়ার পর সে আমাকে একটা দিল মেডিসিন। সেটা খাওয়ার পর কিছুদিন ভালোই যে দুর্বলতাটা আমার লাগেনি, বুঝতে পারিনি যে কি হয়েছে। তখন ভালোই লাগছে, কাজ করছি আবার কোর্টে। তো হঠাৎ একদিন আমি কোর্টের যে আছে টয়লেট, সেই টয়লেটে আমি পড়ে আছি, আমাদের চেম্বারের আর কি চেম্বার টয়লেট। সেই চেম্বার টয়লেট দরজাটা একটু পুরনো ছিল, কাঠের। তো আমি সিটকারিটা এমন ভাবে লাগিয়েছি যে এভাবে ধাক্কা দিলে যেন খুলে যায়। আমার যে অসুস্থ শরীর, এটা আমি কখনো কাউকে বলিও নি, আর আমি নিজেও কখনো করিনি, অনুভব করিনি যে আমার কি হয়েছে। This track was downloaded from FusionBD.com. কারোর সাথে কিছু শেয়ার করেন না? জি না। নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের অসুস্থতা, মাথা ঘোরা, শেষ হয়ে যাচ্ছেন, তাও কারোর সাথে প্রয়োজন মনে করেন না বলার? জি না গুরু। জীবনের সবচেয়ে মূল্যবান চরিত্রটা আপনার কাছ থেকে এক নিমিষে হাওয়া হয়ে গেল। একটা মুহূর্তের জন্য নিজের কষ্টটা হালকা করার জন্য কারোর সাথে শেয়ার করেন না। শুধুই ভাবেন যে আরেকজনের কি হবে, ওরা বাঁচবে কিভাবে, আমার মা বাঁচবে কিভাবে, আমার ভাই বাঁচবে কিভাবে, বোন বাঁচবে কিভাবে। এত শক্তি, এটা বুঝতে আসলে বেশি বুদ্ধির প্রয়োজন হয় না, যে এত শক্তি মানুষকে ভালোবাসার, এত 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 বড় একটি শক্তির জায়গা আপনি পেয়েছেন আপনার বাবার কাছ থেকে, যিনি ছোটবেলা থেকে চেষ্টা করেছেন সবাইকে নিয়ে ভালো থাকবার জন্য। কিন্তু ফাইনালি আপনার অসুস্থতার ব্যাপার যখন মাথায় ঘুরছে, শরীর নিজের সাথে সাথ দিচ্ছে না, দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছেন, প্রয়োজনের চাইতে বেশি ক্লান্তি অনুভব করছেন, তাও প্রয়োজন মনে করেননি কাউকে বলার? জি না গুরু, কারণ আমি কার কাছে বলবো? ওদের কাছে বলে তো ওরা আরো কষ্ট পাবে। আমার তো বলার মতো এমন কেউ ছিল না। মা, সে খুব অসহায়, ছোট 2টা ভাই বোন, ওরা লেখাপড়া করছে। ওরাও তো আমার উপর চেয়ে আছে যে আপু কিছু ইনকাম করে আনবে, আমাদের কিছু দিবে।
ওকে, এর মাঝে বন্ধুদেরকে বলে দিতে চাই যে বন্ধু, আপনারা যারা ফেসবুকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন আজকে আমাদের অতিথি বন্ধুর ছবি দেখার জন্য, তাদেরকে বলছি যে আমাদের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে অলরেডি সাবিনা আপুর ছবিটা আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এবং যারা এখনো কানেক্টেড হননি ফেসবুকে, তাদেরকে আরো একবার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhaka-fm90.4। আজকের অতিথি বন্ধুর ছবি যে আপলোড করা হয়েছে। আজকে যখন প্রোগ্রামে আসছিল, অফেয়ারে কথা হচ্ছিল, সাবিনাকে বলছিলাম, সাবিনা কি মনে করে আপনি আসছেন এখানে, কি চাচ্ছেন আমার এখান থেকে? সাবিনা বারবার বলছিল যে গুরু, আমার ভেতরে প্রচুর হাহাকার, অনেক ফাঁকা জায়গা, অনেক অন্ধকার, অনেক কষ্ট আমার ভিতরে। এই কষ্টটা আমি আমার যুদ্ধ, আমার জীবন, আমার হাহাকার, আমার ফাঁকা জায়গা নিয়ে একা একা যুদ্ধ করেছি, একা একা পরিশ্রম করেছি, একা একা কষ্ট করেছি। আমার কেন জানি মনে হয়েছে আপনার অনুষ্ঠান শুনে শুনে যে আপনার কাছে এসে জীবনের পুঞ্জীভূত সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ একেবারে আজকে নিংড়ে দিব, সবকিছুকে বের করে দিব। বন্ধুরা, আপনারা যারা এই সাবিনার কথাগুলো শুনছেন, সাবিনার এই দুঃখ বা কষ্টের কথাগুলো শুনছেন, এটি কিন্তু মনে হয় খুব, এটি বললে হয়তো বাড়িয়ে বলা হবে না, দিস ইজ ভেরি ফার্স্ট টাইম সাবিনা নিজেকে হয়তো উন্মোচন করছে এইভাবে, যে সবসময় চিন্তা করেছে কিভাবে সবাইকে ভালো রাখা যায়, আমার কষ্টের কারণে তাদের ভালো থাকাটা, তাদের ভালো থাকাটা কষ্টে পরিণত হতে পারে, সেজন্য বারবার নিজেকে গুটিয়ে নিয়েছেন। বা যারা আমার দিকে, আমার মুখাপেক্ষী হয়ে আছে, আমার মা, আমার ছোট ভাই, ছোট বোন, তাদেরকে তো আমি হাঁটতে দিতে পারিনি, সেজন্য নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের ভেতরেই জমাটবদ্ধ অবস্থায় ছিল, যা আজকে হয়তো বরফ গলে পানিতে পরিণত হয়েছে এবং দুই চোখ বেয়ে পানিটা ঝরে পড়ছে। আমি বাধা দিব না, আমি নিষেধ করব না, কারণ বহুদিনের কষ্ট, বহুদিনের পুঞ্জীভূত দুঃখ, বহুদিনের হতাশা, বহুদিনের ফাঁকা জায়গা আজ পূরণ হোক। বন্ধু আমার আজকের অনুষ্ঠান শেষে পরিপূর্ণ শান্তি নিয়ে যেন স্টুডিও থেকে বের হতে পারে, যদিও জানি না যে সামনে আর কি কি অপেক্ষা করছে। জাস্ট এমনি একটু আটকে আছি, আটকানোর পর আবার পায়ের লেগে, ধাক্কা লেগে ওই দরজাটা খুলে গিয়েছে। খুলে যাওয়ার পর তখন ওই আমাদের প্রত্যেকটা চেম্বারে তো থাকে, ওয়েটার থাকে, তো ওরা আবার ওখানে ওই আমাদের টয়লেটের ওখানে আর কি ওয়াশরুম, তো ওখানে ওরা ওগুলো ওয়াশ করতে আসছে, কাপ পিরিচ ওগুলো করতে আসছে। তো ছোট ছোট বাচ্চা ওরা, তো ওরা দেখে যে টয়লেট থেকে দুটা পা দেখা যায়, তো ওরা আবার ভয় পেয়ে গিয়েছে যে কি ব্যাপার, বাথরুমে দুইটা পা। ভয়ে ওদের টয়লেটের সাথে যে চেম্বারটা, ওই চেম্বারে এক আপু আছে, ওই আপুকে যে বলতেছে যে ম্যাডাম বাথরুমে দেখলাম কার জন্য পা দেখা যায়, ভয় লাগছে, মানে ভূত, মানে এরকম ওরা ভয় পাচ্ছে। তখন বলছে যে কি বলিস, বাথরুমের ভিতরে পা। তো আসলো, এসে দেখে বলতেছে যে এটা তো অন্য কিছু না, এটা তো মানুষ। তো যখন দরজার ওখানে যে আমাকে দেখলো, তখন বললো যে হ্যাঁ এটা তো অমুক চেম্বারের ওই স্যারের জুনিয়র। তখন আমাকে বের করলো ওই আপুটা, সেলিনা আপু আমাকে বের করলো। বের করার পর আমাকে চেম্বারে পৌঁছিয়ে দিল। আমার মাথায় পানি ঢেলেছে, আমি কিছুই বলতে পারবো না। আমার গা থেকে যে গায়ে কোট ছিল, সেই কোট যে খুলে নিয়েছে, এটা আমি কিছু বলতে পারবো না। আমাকে যে স্যালাইন খাওয়ানো হয়েছে, আমি কিছুই বলতে পারবো না। যখন আমি সেন্স ফিরে আসলো, তখন আমার যে সিনিয়র, তিনি আমার সম্পর্কিত নানা, আমার নানার দেশের, তো তিনি আমাকে জিজ্ঞেস করছেন, সাবিনা তোমার কি হয়েছিল? আমি বললাম যে আমি আরো উল্টা প্রশ্ন করছি, স্যার আমার কি হয়েছিল? মাথায় হাত দিয়ে দেখি আমার মাথায় পানি, মাথা ভিজা, আমার গায়ে কোট ছিল, সে কোট কোথায়? আমি স্যারকে উল্টো প্রশ্ন করছি, স্যার আমার গায়ে কোট ছিল, কোট কোথায়? আমার মাথা ভিজা গেল। টেবিলে দেখি যে অনেকগুলো স্যালাইনের প্যাকেট। আমি আর উল্টা প্রশ্ন করি। তখন স্যার কি যেন কি বুঝে আমার, মানে পিয়নটাকে বলছে যে থাক, ওকে আর কিছু জিজ্ঞেস করিস না, ও কিছুতেই হোক, নর্মাল হোক, তারপর ও কি করবো। মানে স্যার প্রথম প্রশ্নতেই আর আমাকে কোনো প্রশ্ন করে না। যখন দেখছে যে আমার এটা উল্টো প্রশ্ন করে না, যখন আমি একেবারে নর্মালে চলে আসছি, তখন আমাকে বলছে তোমার কি হয়েছিল? আমি বললাম যে আমি তো কিছু বলতে পারবো না। আর তুমি জানো আজকে কি হয়েছিল? না। মানে তুমি বাথরুমে পড়েছিলা? বাথরুমে পড়েছিলাম, হ্যাঁ। এভাবে টয়লেট থেকে যখন ওই
পড়াইটা স্যার করলো সেদিন, আর আমাকে একা ছাড়েনি, স্যার আমাকে বাসায় পৌঁছিয়ে দিল। পৌঁছিয়ে দেওয়ার পর আমাকে কিছুদিন রেস্টে দিল, যে তুমি কিছুদিন রেস্টে থাকো, তোমার শারীরিক অবস্থা ভালো না, তুমি কিছুদিন রেস্টে থাকো। থাকলাম রেস্টে। তারপর ফাইনালি বাসায় এসে বললেন তো? না, বাসায়ও বলিনি। এত বড় ঘটনা বাসায় এসে বললেন না? আমি কিছুই বলিনি। কি মাটিতে গড়া আপনি? আমি কিছুই বলিনি। তখনও ভাবছেন যে বাসার লোক কষ্ট পাবে, ওরা কি করবে, ওদের অসহায় মুখটা আরো বেশি অসহায় হয়ে যাবে। আর আমার যদি কোনো অসুস্থতা শুনে আমার মা কি করবে, সেও তো অসহায়, সে আমাকে কি করবে, এটা ভেবে আমি আর কিছু বলিনি তাকে। তো একদিন বাসায় হচ্ছে যে অনেক কবিরাজ এক একজন এক এক কথা বলে, আর আমাদের তো ফিনান্সিয়াল ওরকম ভাবে আমরা স্ট্রং না তখন এক একজনে বলে যে জিনে ধরেছে, ভূতে ধরেছে। এটা ভেবে তো যেভাবে একটু স্বল্প ইসের মধ্যে কি পাই আমরা সেদিকে ছুটে বেড়াই, যে 50 টাকা 100 টাকা দিলে যদি ঝাড়ফুঁকে যদি সেরে যায় তাহলে হয়তো ই হবে, আমরা ওদিকে ধাবিত হলাম। হঠাৎ একদিন একই দিনে আমার মানে সেন্সলেস অবস্থায় আমার মানে কি বলবো, খিচুনির যেটা একেবারেই সেন্সলেস, আমি কোনো ছিল না। ওই একদিনই মানে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ওই কবির আমার এতটুকু মনে আছে যে যাবার আগে আমি 2 বার না, যাবার সময় ওই কবিরাজ আমাকে বললো যে পোড়া জিন নাকি জিন যেন আমাকে এগুলো ধরেছে, উনি তাবিজ দিবে, এগুলো কবজ দিবে। তো আমরা ওখান থেকে আসলাম, আসার পর ওই একই দিনে 2 বার না 3 বার এই সেন্সলেস অবস্থা আমার হয়েছে, অসুস্থ এটা হয়েছে। আমি তখন আমার আম্মা ভয় পেয়ে গিয়েছে যে ও তো বাঁচবে না, শরীরে খিচুনির মতো। হ্যাঁ, সেন্সলেস, বড় ধরনের খিচুনি। তখন যে রুমটা বের হয়ে যাচ্ছে এমন অবস্থা, তখন আমার আম্মা ভয়ে তখন আমার স্যারকে ফোন দিল যে মামা মেঘলা একটু পানির বোতল নিয়ে এসে একটু পাশে রাখ। তারপর আমার সিনিয়রকে ফোন দিল, ফোন দেওয়ার পর বললো যে ওকে আর ওর যে অবস্থা ওকে বাঁচাতে পারবো না, ওর খুব খারাপ অবস্থা। আমার আম্মা খুব কান্নাকাটি করে তার কাছে ফোন দিয়েছে। তো আমার স্যার বললো যে মামা আপনি যেখানে যে অবস্থায় আছেন ওইখানে ওইভাবেই থাকেন, আমি আসছি। সে একটা গাড়ি নিয়ে আসলো, এসে আমাকে হসপিটালে নিয়ে গেল, ভর্তি করলো। সেখান থেকেও আমার ট্রিটমেন্ট হলো যে হিস্ট্রিয়ার করে, আর ওরা সাজেস্ট করলো যে একজন নিউরোলজিস্ট। অর্থনৈতিকের কারণে নিউরোলজিস্টেরই শরণাপন্ন হতে পারলাম না, একটু দেরি হয়েছে। সেটা করেছেন আমার যে সিনিয়র সে স্যার। তো অন্যের সেবা যখন করব, অন্যকে বলবো, এখন আমারও লজ্জা লাগছে যে আমি কিভাবে তাকে আমি তাড়না দেই যে স্যার আমাকে একজন নিউরোলজিস্ট দেখান। আমি বলতে পারি না, তার ইচ্ছে মতো সে যখন আমাকে নিয়ে যাবে আমি কষ্টগুলোই করছি। তারপর মাঝে মধ্যে কোর্টে যাওয়া আসা করি এই অসুস্থ শরীর নিয়ে, আমাকে না করে যে কন্টিনিউ করার জন্য না, তো আমি মাঝে মধ্যে যাই, তো সে আবার নিষেধ করে। করার পর তো নিউরোলজিস্ট আর আমার দেখানো হচ্ছে না অর্থনৈতিকের কারণে। তো একটা সময় আমার খুব মানে খারাপ অবস্থা, যে খুবই খারাপ অবস্থা খিচুনির এটা করার পর তখন ওই স্যার আমাকে নিউরোলজিস্ট দেখালো। যে কি বলবো আপনাকে গুরু, সেন্সলেস অবস্থা, আমি একেবারে কাপড় এগুলো সব ভিজিয়ে ফেলেছি। আমার কিছু মানে ছিল না, সেন্স ছিল না যে কি হয়েছে। জ্ঞান ফিরে দেখি যে আমার কাপড় টাপড় এগুলো সব ভেজা, বিছানার এগুলো সবকিছু ভেজা। তখন আমি আর উল্টো প্রশ্ন করি আমি কোথায় আছি, কি আছে, আমি কিছু চিনি না। তারপরের দিন আমাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, তখন বললো যে একটা এমআরআই করার জন্য। এমআরআই করতে আমার দেরি হলো, সেটাও অর্থনৈতিকের কারণে, সেটাও আমার ওই সিনিয়র করিয়েছেন। বেশ অনেকদিন লাগলো। এমআরআই করলাম, করার পর তখন বললো যে এই রিপোর্টটা দেখানোর জন্য ডক্টর কাজী দিন মোহাম্মদ স্যারকে নিয়ে গেলাম রিপোর্ট দেখানোর জন্য। আর এর মধ্যে তো আমি কষ্ট পাচ্ছি,
নিয়ে যাওয়ার পর স্যারকে দেখালাম। স্যার আমাদের উপর খুব মানে রেগে গেল যে মানে রিপোর্টে কি আসছে ওটা কিছু বলছে না, শুধু স্যারকে বললো যে এটা আপনার কি হয়। স্যার বললো যে আমার সম্পর্কে আত্মীয়া, আমার সম্পর্কে নাতিন লাগে। তো স্যারের সাথে রেগে গেল, স্যারকে কিছু বলে নাই যে আমার প্রবলেমটা কি, রিয়েল যে প্রবলেমটা ওটা বলে না। তো আমাদের সাথে রাগারাগি করলো, অনেক রাগারাগি করার পর বললো যে এখন এই মুহূর্তে আপনারা যেখানে এই এমআরআই করেছেন সেখানে যাবেন। সেখানে গেলাম, প্রফেসর ওয়াহিদুজ্জামান স্যার, উনি দেখে উনি আমাকে বললো যে তুমি ঘাবড়াবো না তো মা। তো আমি আমার এই মনোমানসিকতা দেখে স্যার বললো যে তুমি একটু বাহিরে যাও। তা আমাকে বাহিরে মানে চেম্বারের বাহিরে পাঠায় দিয়া স্যার শুনলো। স্যারও আমাকে কিছু বলে না যে আমার প্রবলেমটা কি। স্যার যখন আমাকে নিয়ে আসে বাসায়, তখন স্যারের নাকি হাত পা গুলো ভেঙে আসে। সেটা পরে আমি কিছু বলে না, আমি স্যারের মুখের দিকে তাকিয়ে দেখি স্যারের মুখটা খুব কালো। যে স্যার ওয়াহিদ স্যার কি বললো আপনাকে? আমি হাসছি যে দাদা আপনি বলেন আমার কি হয়েছে, আমি কালকে কোর্টে যাব, বলেন কি হয়েছে। হাসতেছি, স্যারের মুখ দিয়ে কোনো আসছে না। তো স্যার একটা পর্যায়ে এসে আমাকে একটা ধমক দিল, ধমক দিয়ে বললো যে তোমার কিছু জানতে হবে না, কিছু হয়নি। সারা রাস্তা ভাবে আসলাম, বাসায় আসার পরও কাউকে কিছু বলে নাই। তখন আমাদের এক পরিচিত মামা লাগে, বললো যে ওর ফোন নাম্বারটা আমাকে দাও। তখন আমি বললাম যে ফোন নাম্বার দিয়ে কি করবেন? বললো যে না, মামলা বিষয়ক তার সাথে কথা বলবো। আমার আম্মাকেও সে বলে নাই যে মামলা বিষয়ক কথা বলবো। আচ্ছা, তা আমার কাছে বলেন নাকি আমি পার্সেন্টেজ পাবো দেখে এর জন্য আমার কাছে বলবেন না? স্যারকে আমি বলছি যে মামলাগুলো আমার রেফারেন্সে আসলে আমি কিছু টাকা পাবো, এর জন্য কি আমার কাছে বলবেন না? সমস্যা নাই, আপনি নেন, কারণ আপনি তো আমার মেডিসিন দিচ্ছেন, আমার অনেক হেল্প করছেন। আমি ওই কড়াই গন্ডা হিসাব আপনার কাছে নিব না। মামলা যা হচ্ছে আর আপনি যা আমাকে পারেন তা যতটুকু হেল্প করেন। উনি আমাকে তখনও খুব পারে তো আমার একটা চড় মারে, তখনও কিছু বলে না। তখন ওই মামাকে ডেকে মামার কাছে বললো। তারপরও দেখি কিছু কি প্রবলেমটা আমি জানতে পারি না। তখন ঘরের মধ্যে দেখি কান্নাকাটি শুরু, মানে দরজা বন্ধ করে কি হলো কি হয়েছে আমার, একজন আরেকজনের কান্নাকানি কথা বলে, দেশ থেকে অমুক লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারো কোনো পাচ্ছে না। তখন একটা পর্যায়ে রিপোর্টের এসে আমি চুরি করে নিজে নিজে বোঝার চেষ্টা করলাম যে আসলে প্রবলেমটা কি আমার, যার জন্য ওনারা এরকম করছে। আবার আমাকে মারতেও চায়, আমি এত বড় হয়েছে আমার মারতেও চায়, সমস্যাটা কি? তখন রিপোর্টের একটা ইসে দেখলাম যে টিউমারের আরেকটা আছে, নাম আছে, কি নামটা জানো? ওই নামটা আন্ডারলাইন করা আছে ওটা। তা আমি দেখলাম যে ওটারই তো, ওটার মিনিংটা খুঁজে চেষ্টা করলাম, সায়েন্টিফিক নেম যেটা। জি জি, ওটা বোঝার চেষ্টা করলাম। তখন বুঝতে পারলাম যে আমার ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার? জি। তখন আমি করলাম যে আমি এখন কি করব, যেখানে আমার যে স্বাভাবিক যে জীবনযাপন সেটাই তো অস্বাভাবিক হয়ে যাচ্ছে চলাচল। আর সেখানে আমি কাকে বলবো যে আমার ব্রেন টিউমার? আমি এটা মানে অন্যের কাছে বলতে দ্বিধাবোধ করছি, কিন্তু আমি জানি না যে তারা জানে আমার প্রবলেমটা, এর জন্যই তারা এত হাই উতাস। আর ঘরের মধ্যে এলোপাথারি মানে অন্যরকম একটা পরিবেশ, গুরু ভাই বোন মা, তাদের চোখে মুখে কেমন যেন একটা তখন আমি বোঝার চেষ্টা করি, আমি বুঝেও না বোঝার ভান করে থাকি যে আমি যে বুঝতে পারছি। তখন আমি বলি শুনেন, আপনারা এরকম করেন কেন? আমার কিছুই হয় নাই, আমার কিছু হয় নাই। আমি আর উল্টা তাদেরকে সান্ত্বনা দিতে চেষ্টা করি, কিন্তু যখন জানতে পারলাম যে না এটা তারা জানে, তখন আমি কি করছি যে এখন আমি কি করব, আমি কোনোই পাচ্ছি না। তারপর আত্মীয় স্বজন বড় বড় যারা আছেন তাদের কাছে আমার ফ্যামিলি থেকে
করলো, তো তাদের কাছ থেকে কোনো পাইনি। সবাই এমনিতেই গুরু আগেই আমাদেরকে কেউ দেখতো না, আর এখন তো এত বড় একটা প্রবলেম, এটা তো আরো কেউই করবে না। গুরু আমি ঘরে একা একা বসে থাকি, আমার কান্নাটা কেউ দেখে না। আর আজকে আমি এখানে স্টুডেন্ট, আপনার এখানে এসে গুরু আমি বাসায় একা থাকলে আমি কারোর সামনে কখনো কাঁদি না, বাথরুমে যে তখন বুঝতে পারছি যে আমি মৃত্যু পথযাত্রী। আমার মানে আমি খুব হয়ে যাচ্ছি, খুব খারাপ লাগছে গুরু আমার। আচ্ছা, সমস্যা নাই। তুমি রক্ষা করো। একদম ঠিক আছে, আমার খুব খারাপ লাগছে। বড় ভাই আমাকে একটু ধরেন। আমরা ঠিক আছি, একদম ঠিক আছে। বন্ধ, বন্ধ, বন্ধ। This track was downloaded from FusionBD.com. বন্ধুরা, আমি এখন আজকের অতিথি বন্ধু সাবিনাকে নিয়ে 15 তলায় আমাদের যে ব্যালকনি, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের আকাশটাকে দেখতে যাচ্ছি। আমার কিছু বলার নাই বন্ধু, কারণ বহু মানুষের কষ্টের সাথে, বহু মানুষের দুঃখের সাথে, বহু মানুষের হতাশার সাথে আমি পরিচিত হচ্ছি অহর্নিশ, এবং পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এই সাবিনা বন্ধুর জন্য আমাকে যদি হাতে, আপনারা কেউ একজন হাতে কোনো ভিক্ষার ঝুলি ঝুলিয়ে দেয়, এবং আমাকে যদি মানুষের হাতে পায়ে পায়ে ধরতে হয়, কাছাকাছি গিয়ে যদি ভিক্ষা করা লাগে, তাও আমি প্রস্তুত আছি। তবুও যদি এই বয়সে আমার কাছে আমার সাবিনাকে এরকম মনে হয়েছে, সাবিনাকে আমার কাছে এরকম মনে হয়েছে যে পৃথিবীটাকে বুঝবার পর থেকে, একদম ছোটবেলা থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করেছে যে কিভাবে নিজের জীবনটাকে দাঁড় করানো যায়, কিভাবে সফল কাম হওয়া যায়, কিভাবে আবার অনেক বড় করে, অনেক বেশি করে এই জীবনটাকে বাঁচা যায়। কিন্তু কখনোই জীবনটাকে যেভাবে বাঁচতে চেয়েছিল সেইভাবে কখনোই বাঁচতে পারেনি। এভাবে বাবার হঠাৎ করে চলে যাওয়া, হঠাৎ করেই এমন এক অসুখের সাথে তার পরিচিত হওয়া, যেটা আমরা এই মুহূর্তে সাবিনার মাধ্যমে জানতে পারলাম যে তার ব্রেন টিউমার, এবং সেটি অ্যাডভান্স লেভেলে আছে। যতটুকু সাবিনার কাছ থেকে অফ ইয়ারে শুনলাম, সেটি হচ্ছে যে সাবিনা এই জায়গাগুলোতে হয়তো এক একটা জায়গায় এক এক রকমের ঘটনা নিয়ে মানুষ আবর্তিত হচ্ছে, কিন্তু আমাদের এই 15 তলার ব্যালকনিটা তুলনামূলকভাবে অন্ধকার, সেখানে হয়তো আমরা এমন একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে দাঁড় হয়েছি, যেখানে আমাদের সাথে আছে সাবিনা। যে সাবিনা একদিকে হয়তো তার জীবনের যে কথাগুলো বলেছেন সেটা তো আপনারা জানেনই, আরেকদিকে হচ্ছে জীবন, যে জীবনটা সামনে দাঁড়িয়ে আছে। এবং সাবিনা, খেয়াল করেছো যে 15 তলার উপরে বাতাসটা কত বেশি অদ্ভুত এসে লাগে শরীরে? অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং এরকম মনে হচ্ছে না সাবিনা যে জীবন তো এইটাই, স্বর্গর কথা বারবার বিভিন্ন ধর্মের মাধ্যমে আমরা জেনেছি, আমার মনে হয় স্বর্গ এর চাইতে সুন্দরতম কিছু হতে পারে না। তুমি কি বলো? আর এত ভালো লাগাটাই যখন ফিল করি, তখন কাউকে ছাড়তে ইচ্ছা করে না, কাউকে যেন ছাড়ার প্রয়োজন না হয়। আর আমি তো বলি যে একটা জীবনে আমি যদি হিসাব করি যে আমার যে জীবনটা আমি পার করে এসেছি, কয়টা মুহূর্ত ভালোভাবে কাটিয়েছি, আমি হয়তো মনে হিসাব করে 10টা বা 12টা মুহূর্তও পাবো না। এবং তুমিও চিন্তা করো যে জীবনে কয়টা ভালো মুহূর্ত কাটাইছো, খুব সংখ্যা কিন্তু খুব বেশি না। জি গুরু। তাই আমার কাছে মনে হচ্ছে যে মুহূর্ত আমরা এখন কাটাচ্ছি, ঠিক এই মুহূর্তে খালা এক পাশে আছেন, এক পাশে তুমি, এক পাশে আমি আছি, লাখ লাখ মানুষ আমাদের সাথে আছে যারা আমাদের কথা শুনছে, এই কথাগুলো পৌঁছে যাচ্ছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না
যে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক বেশি প্রেসিয়াস, এই মুহূর্তটা আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান। আমি জানি না যে আমার জীবন সামনের দিক থেকে কতদিন সামনের দিকে এগোবে বা তোমার জীবন কত দূর যাবে, বাট এটা তো সত্যই নির্দ্বিধায় বলতে পারি আজকের জীবনটা আমাদের কাছে একেবারে স্বর্গের মতো করে এসেছে, এই মুহূর্তটা অ্যাটলিস্ট। জি গুরু। এই মুহূর্তের একটু বর্ণনা দাও তো তুমি তোমার মতো করে। অদ্ভুত ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে কি দিয়ে মানে আপনাকে মানে কি বলে বুঝাবো। এরকম কি বলা যায় যে তোমার জীবনের সবচেয়ে সেরা বা সুন্দরতম মুহূর্তের একটি আজকেরটা? জি, সেটাই একটা, যে আমার লাইফের যে ভালো কোনো কিছু যদি থাকে তারই একটা অংশ আজকে। আর একটা কথা বলি, যেমন ধরো বিয়ে শাদী হয়, খালা আপনি তো মুরব্বী মানুষ, ভালোভাবে জানেন যে বিয়ে শাদী যখন হয় বা কোনো একটা অকেশন হয়, তখন কিন্তু মানুষকে আমরা জানাতে পছন্দ করি, তাদেরকে নিয়ে একটা রান্না বান্নার আয়োজন, একটা অনুষ্ঠান, তাই না? এইসব আনুষ্ঠানিকতা কিন্তু তখনই করে মানুষ, যে এই কারণেই করে যে এইসব করলে অ্যাকচুয়ালি ভালো লাগার মাত্রাটা বহুগুণে বেড়ে যায়। চিন্তা করে কি দেখেছো, আজ যখন তুমি আমি ভালো আছি এই ব্যালকনিতে দাঁড়িয়ে অদ্ভুত ঢাকা শহরকে দেখে, সুপারব একটা রহস্যময় সৌন্দর্য নিয়ে ঢাকা যেন আমাদের সামনে তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে। কারণ রাতের ঢাকা এত বেশি সুন্দর যেটি মনে হয় বিশ্বের সমস্ত দেশের শহরের সাথে তুলনা করা যায়। আর এই যে ঢাকা আমাদের অস্তিত্বকে বিলংস করে, তখন তো কথাই নাই। আর সেই সুখের কথা, সেই সৌন্দর্যের কথা, সেই ভালো লাগার সাথে আমরা শেয়ার করতে পারছি দেশ বিদেশের লাখ লাখ মানুষের কাছে। এর চাইতে ভালো লাগার আর কি হতে পারে? আর যখন এই কথা বলছিলাম সেই রকম বাতাস, কি বলো তুমি? জি গুরু, অসম্ভব ভালো লাগছে। বন্ধুরা, আমি দুইটা কারণে বাইরে এসেছি। একটা হচ্ছে, দুইটা বেসিক্যালি না, তিনটা কারণে। একটা হচ্ছে আমার এখানে কথা বলতে যদিও খুব সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে আমি ভেতরে কি চলছে সেটি বুঝতে পারছি না। দুই তিনটে কারণে আমি এখানে এসেছি। একটি হচ্ছে যে জীবন, এবং একদিকে সামনে জীবন, যে জীবনের বর্ণনা আমি দিচ্ছিলাম, আমার বন্ধু সাবিনা দিচ্ছিল। এক মুহূর্তে আমাদের ভালো লাগার কথাগুলো হচ্ছিল, ভালো লাগার কথাগুলো আমরা বলছিলাম। সাবিনা বলছিল যে তার জীবনের সুন্দরতম মুহূর্তের একটি হচ্ছে আজকের মুহূর্ত। কথাটি সেখানে, আমি সাবিনার কাছ থেকে একটু দূরে গিয়ে কথাগুলো বলি। সেটি হচ্ছে এই জীবন থেকে আমরা কোনোভাবে, এই জীবন থেকে কাউকে হঠাৎ করে দৃশ্যপট থেকে হারিয়ে যাক কোনোভাবেই চাই না। আমি আমার এই বন্ধুটাকে কোনোভাবে হারাতে চাচ্ছি না। বন্ধু, তোমরাই পারো সবাই মিলে একসাথে হয়ে মানুষটাকে বাঁচিয়ে দিতে। আমার কণ্ঠের মধ্যে হয়তো একদম ভিক্ষুকের কণ্ঠস্বর হয়তো অনুরণিত হচ্ছে, যদি তাও মনে হয়, প্লিজ ডু সামথিং, মানুষটাকে বাঁচায় দাও বন্ধু। যে যেমন করে পারো, যেভাবে পারো, যার যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সামর্থ্য আছে, সবাই মিলে যতটুকু পারি এই বন্ধুটাকে বাঁচিয়ে দিই। আমরা এর মধ্যে জেনেছি যে ল কমপ্লিট করেছে, যদি সেভাবে কোনো ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেটিও ভালো। অ্যাট লিস্ট যদি আমরা সবাই মিলে কিছু কিছু করে কন্ট্রিবিউট করি, লাখ লাখ মানুষ এখন আমাদের সাথে আছে, অনেক ভালো কাজের সাক্ষী আমরা হতে পেরেছি এই স্টুডিও থেকে। আজকেও যদি এমন কিছু হয়, সত্যি যদি সবার কন্ট্রিবিউশনে একটা অ্যামাউন্ট দাঁড় হয়, যে অ্যামাউন্টের মাধ্যমে এই ট্রিটমেন্টটা করা সম্ভবপর হবে, আমরা এই মানুষটিকে বাঁচাতে পারবো এবং এই সুন্দর দৃশ্যের সামনে প্রায় তাকে নিতে পারবো, তাহলে এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। এটি একটি বড় কারণ। আর একটি বড় কারণ আমাদের বার হয়ে আসার। সাবিনা আসলে কথা বলার মতো অবস্থাতে ছিল না, শরীরটা হঠাৎ করে তার ফল করেছিল। আমরা জানি যে ধরনের কথা বলতে গেলে শরীর ফল করলেও করতে পারে, তারপরে আমরা রিস্কটা নিয়েছি। কারণ অন্ধকারে থেকে নিজের কষ্টের সাথে যুদ্ধ করবে, নিজের কষ্ট নিয়ে থাকবে, একদম অন্ধকারে একদিন হারিয়ে যাবে। তার চাইতে আলোর মধ্যে আসুক, মানুষ জানুক, যদি সম্ভব হয় শেষ চেষ্টাটা সবাই মিলে করি, যদি সম্ভব হয় সবাই মিলে যদি তাকে আমরা বাঁচিয়ে দিতে পারি। সেই কারণে কিন্তু আমরা তাকে নিয়ে আসা, স্টুডিওতে অনুষ্ঠান কন্টিনিউ করা, ফাইনালি তাকে স্বাভাবিক করবার জন্যই আবার বাইরে চলে আসা। কিন্তু ফাইনালি আমরা মনে হয় এখন বন্ধু একদম স্বাভাবিক অবস্থায় আছো, ঠিক আছে? কিছু বলো তোমার মতো করে বন্ধুদেরকে উদ্দেশ্য করে। একদিকে জীবন, যে জীবনটা তুমি সামনে থেকে দেখছো, আর একদিকে হচ্ছে তোমার সে অন্ধকারময় মুহূর্ত, যে ঘরের মধ্যে সারাদিন তুমি লুকিয়ে থাকো এবং তুমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকো, সেই মুহূর্ত। সব মিলিয়ে এখনকার অনুভূতি সম্বন্ধে একটু বল। খুবই ভালো লাগছে, যে খুবই ভালো লাগছে,
কি বলবো, আমি আসলে কিছু খুঁজে পাচ্ছি না যে কি বলবো। খুবই ভালো লাগছে গুরু। এবং তুমি জেনে খুশি হবে অলরেডি মানে বন্যা শুরু হয়েছে আমাদের সার্ভারে, আমাদের ফেসবুক, আমাদের 16260 এই পোর্টে সবাই SMS পাঠাচ্ছে এবং জানাচ্ছে তাদের কন্ট্রিবিউশনের কথা। এখন আমরা তাহলে স্টুডিওতে ফিরে যেতে পারি, তাই তো? চলো সবাই মিলে স্টুডিওতে ফিরে যাই। স্টুডিওতে একদম স্বাভাবিক তো তুমি? জি গুরু। একদম স্বাভাবিক, অর্থাৎ যখন মনে হচ্ছিল মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যখন মনে হচ্ছিল যে এই অসুখটা তো প্রায়ই হয়, যে ধরনের সমস্যা আমি দেখলাম, হিস্টোরিয়ার মতো শরীরটা কলাপস হয়ে আসে, যেটা কিছুক্ষণ আগেই দেখলাম আর কি। এবং ফাইনালি আমরা জীবনের কাছে ফিরে এসেছি। জীবন আমাদেরকে শক্তি দিয়েছে, আবার সেই জীবনী শক্তি নিয়ে আবার স্টুডিওতে যাব, দেখব কে আমাদের সাথে আছে। অলরেডি আমরা বাইরে যে ছিলাম, আমরা বন্ধুদেরকে নিয়ে মুভ করছিলাম, সেটা আপনাদের ফেসবুক ডেডিকেটেড আইটি www.facebook.com/dhakafm90.4 সেখানে অলরেডি আমরা আপলোড করেছি ছবিটা। সেখানে আবার লাইক এবং কমেন্টস দিন। সবচেয়ে জরুরি হচ্ছে আপনারা কে কি কন্ট্রিবিউট করতে চান, কে কিভাবে এই মানুষটিকে বাঁচাতে সাহায্য করতে চান, সেটি জানতে চাই আমরা। সেটি আমরা আমি যতটুকু সম্ভব হেল্প করব তোমাকে। ওকে, আছেন আল মারুফ, উনি জানতে চেয়েছেন যে অ্যাকাউন্ট নাম্বারটা কি। আপনার জন্য বলছি, আল মারুফ, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক, মিরপুর ব্রাঞ্চ, এবং এটা সেভিংস অ্যাকাউন্ট। আমরা ফাইনালি ফিরে এসেছি মেঘলা তোমার স্টুডিওতে। Right. এবং সাবিনা, তুমি তোমার মুখেই অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলে দাও। অ্যাকাউন্ট নাম্বারটা সাবিনা, অ্যাকাউন্ট নাম্বারটা একটু সামনে দাও। সাবিনা, অ্যাকাউন্ট নাম্বারটা একটু নিজে থেকে বলো। নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, তাই তো? রাইট, সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 100026417, সেভিংস অ্যাকাউন্ট, সোনালী ব্যাংক, মিরপুর ব্রাঞ্চ। মিরপুর সেকশন 1 না? মিরপুর 1 মিরপুর নম্বর সেকশন ব্রাঞ্চ 1। ব্রাঞ্চ 1। এবং সাবিনার মুখেও সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আরেকবার শুনবো। তার আগ দিয়ে আপনি গামা একটি ইসের কথা বলছিলেন। গামা মেশিন। জি জি। এখানে হয়তো পসিবল, বাট ওনারা রিস্কটা নিতে চাচ্ছে না। গামা মেশিনের যে কথাটা বললেন, সে অ্যাভেলেবিলিটি আছে এখানে, যেটির জন্য মাদ্রাজের কোনো কনসার্ন, কোন একটি হসপিটালের কথা বলেছেন স্পেসিফিক, ওই হসপিটালে ট্রিটমেন্টটা হলে ভালো হয়। জি গুরু। স্যার ওয়াহিদুজ্জামান স্যার বললেন যে আমাদের দুটো হাত, দুটো টিস্যু না, অতএব এখানে আমরা করতে পারবো, কিন্তু একটু রিস্ক থেকে যায়। আচ্ছা, এসব নিয়ে আমরা যত বেশি আসলে সাবিনার সাথে হয়তো কথাতে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি না যে আর এ ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হোক। সাবিনা, নিজের মুখে, এটা কি আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটি লেখা আছে? জি গুরু। জি, আপনি আপনার নিজের মুখে আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বারটি একটু বলুন। সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন ব্রাঞ্চ 1। এইবার আমি আরেকবার বলি, এবং ফেসবুকে অলরেডি মনে হয় আমাদের অ্যাকাউন্ট ডিটেলসটা তুলে দিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি। আমার বন্ধুরা অনেক স্মার্ট, আমি জানি যে ওরা দিয়ে দিবে। সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ। অলরেডি আমাদের ডেডিকেটেড ফেসবুক আইডিতে এই অ্যাকাউন্ট নাম্বারটি পোস্ট হয়ে গেছে। এটি হচ্ছে সাবিনার অ্যাকাউন্ট নাম্বার। সাবিনা, এবার শুধুই জীবনের কথা হবে, আর পেছন দিকে না তাকাই। সবাই মিলে আমরা চেষ্টা করছি সাবিনা, সবাই মিলে চেষ্টা করছি। আপনি কল্পনা করতে পারেন মেঘলা কি অবস্থা কমেন্টস ফেসবুকে? অনেক হিউজ কমেন্টস, হিউজ রেসপন্স, যে ফেসবুক এবং SMS পোর্টে সব বন্ধুই অলমোস্ট হেল্প করতে চাইছেন, কেউ ক্যাম্পেইনিং করতে চাইছেন এই ব্যাপারটা নিয়ে। আর অনেকে বলছেন যে এত মানুষ বাংলাদেশে, সবাই হচ্ছে, এমন যদি কোনো একটা সিস্টেম থাকতো যে SMS করে দিত মোবাইলে আর টাকা চলে আসতো, তাহলে কিন্তু অনেক সহজ হতো। আমি জানি এগুলো অনেক সময় হয়তো অনেকের কাছে বার্ডেন হয়ে যায়, আবার যাও ব্যাংকের ব্রাঞ্চে যাও, টাকাটা ডিপোজিট করো। বিকাশ নাম্বারটা আসলে আমার প্রয়োজন ছিল, বাট ওনার কোনো পার্সোনাল বিকাশ নাম্বারটা না থাকার কারণে বিকাশ নাম্বার আমরা দিতে পারছি না। বাট খুব শীঘ্রই হয়তো এই ধরনের পোর্ট আমরা একটা ডেভেলপ করতে পারি, যেখানে যে পোর্টে টেক্সট পাঠালে টাকার একটা অ্যামাউন্ট চলে আসবে এবং সেই টাকাটা অ্যাকুমুলেট করা যাবে। আজকে হলো না, সেটি সত্যি আমরা আনফরচুনেট, কিন্তু তারপর আমি বিশ্বাস করি এই এফোর্টটা
আমার বন্ধুরা দিবে এবং সে এফোর্টটা দিয়ে এই মানুষটিকে বাঁচিয়ে দিবে। অ্যামাউন্টের যে ডিটেলস আমি চাইবো আপনার কাছ থেকে, যার যার অ্যামাউন্ট যেখান থেকে আসছে না কেন সেটা আপনার কাছ থেকে আমি সাবিনা পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব, যাতে করে 1 ইয়ারে আমি আমার এই বন্ধুদেরকে অ্যাকনলেজ করতে পারি যে মানুষের যখন প্রয়োজন হয় মানুষের ডাকে এই ধরনের অতিমানবীয় কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা আমাদেরকে সাড়া দেয়। সে কারণে যারা যারা ডিপোজিট করছে তাদের ডিটেলসটা আমি হয়তো একসময় আপনার কাছ থেকে আমি নিব। সাইদ, আপনি সাবিনার কাছ থেকে সেই ডিটেলস গুলো কালেক্ট করবেন এবং আমরা পরবর্তী অনুষ্ঠানে সেটি হয়তো আমাদের মাধ্যমে অন ইয়ারে জানাবো। কারণ জানানোটা খুব বেশি জরুরি যে যখন আমরা মানুষ খোঁজার প্রতিযোগিতায় নেমেছি সেখানে বহু মানুষ আছে যারা এভাবে অন্ধকারে ভেতরে লুকিয়ে থাকে, কিন্তু প্রয়োজন হলে তারাই সবার আগে এগিয়ে আসে। অসাধারণ মানুষ, অসাধারণ কাজ তখনই তৈরি হয় যখন এসব সাধারণ মানুষগুলো একসাথে হয়। এবং প্রচুর 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 পরিমাণে ফিডব্যাক, প্রচুর পরিমাণে কমেন্টস, প্রচুর পরিমাণে রেসপন্স। আমি যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছে এরকম কিছু কমেন্টস আমি মেঘলার কাছ থেকে নিতে চাচ্ছি। রায়হান ভুইয়া লিখেছেন যে আপু আমরা তোমাকে হেল্প করব। মাসুম বিল্লাহ আছেন লিখেছেন গুরু ওকে বিকাশ নাম্বারটা বললে আপনাদের জন্য সুবিধা হতো, এটা উনি বলেছেন। কিন্তু আপনাদের জন্য বলছি যে বন্ধু বিকাশ নাম্বারটা আপাতত আমাদের কাছে নেই, কিন্তু আমরা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। আরো একবার বলে দিচ্ছি সাবিনা ইয়াসমিনের অ্যাকাউন্ট নাম্বার। সাবিনা ইয়াসমিন অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, মিরপুর সেকশন ব্রাঞ্চ 1। সাবিনা ইয়াসমিন অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ। আমরা এখন ফোনে নেওয়ার চেষ্টা করছি সাবিনার মাকে। তাকে আমরা একটু ফোনে নিই। সাবিনা, প্রয়োজনে আপনি হেডফোনটা কান থেকে নামান যাতে করে মায়ের কথা শুনতে না পান। আমি আর আসলে কোন রকম চান্স নিতে চাচ্ছি না। আমি চেয়েছিলাম যে বন্ধুদের কাছে আপনাকে উপস্থাপন করি এবং আমি চেয়েছিলাম বন্ধুদের কাছে সুযোগ হলে, আমি তো বারবারই বলছি, সবার দ্বারে দ্বারে যেতাম, সুযোগ হলে সবার পায়ে পায়ে ধরতাম। তাও যে মানুষটির জন্ম থেকে আজ অবধি শুধু কষ্টের সাথে দেখা হয়েছে সে মানুষটি ভালো থাকুক, সুখে থাকুক। আর যে পৃথিবী দেখে এসেছি আমরা সাবিনা এখনই কিছুক্ষণ আগে পূর্ণতালের উপর থেকে, কত চমৎকার পৃথিবী। জি গুরু, অনেক ভালো। This track was downloaded from FusionBD.com. অনেক ভালো, অনেক ভালো। কি মনে হচ্ছিল ওখানটাতে গিয়ে? আমি তো স্টুডিওতে ছিলাম আপু, কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে আমি মনে হচ্ছে যে আবার নতুন করে জন্ম নিলাম, এরকম একটা নতুন পৃথিবী দেখা। ওকে, তবে আমরা সার্থক। আমরা আমাদের আশাই ছিল তাই যে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এটা যেন আপনি ফিরে পান। আপনার জন্য মনেই হয় আজকে স্টুডিও থেকে বের হওয়ার পর যে আমার সবকিছু শেষ হয়ে যায়নি, সবকিছু ফুরিয়ে যায়নি, আমি একা না, নতুন জন্ম লাভ করেছি, আমি নতুন করে আবার পথ চলা শুরু করবো। আর সাময়িক যে প্রবলেম এই টিউমার বেটা, ওটার আমরা সবাই মিলে সাইজ করব, কোনো সমস্যা নাই। আমরা কথা বলতে যাচ্ছি সাবিনার মায়ের সাথে, তাকে ফোনে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আপনার মেয়ে এখানে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন, তাকে নিয়ে আমরা চেষ্টা করছি যে নতুন ভাবে তাকে বাঁচিয়ে তোলা যায় কিনা। আপনি যদি কিছু বলেন। আমি 3টা সন্তান নিয়ে আমি অনেক কষ্ট করে পাচ্ছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ। জি বলুন। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়েটার আপনারা একটু বাঁচান। দরকার পড়ে আমার 2টা কিডনি আপনারা নিয়ে যান, তবু আমার মেয়েটার আপনারা একটু বাঁচান। আমার কানতে দিন জয় রে বাবা, দরকার পড়ে আমার 2টা কিডনি 2টা চোখ আমি দিয়ে দিব। আমি বয়স হয়ে গেছে, আমি মরে যাবো, তবু আমার মেয়েটারে আমি দুনিয়ায় ফিরে যাইতে চাই। না মা, আমার স্বামী দাদা মতো জিনিস আমি দুনিয়ায় ফিরে যেতে চাই। আমি আপনার কাছে এই অনুরোধ করি। আমার স্বামী নেই, আমার একটা আশা ভরসা। মা, আপনাকে আমি অন্তত পাশে আত্মীয় স্বজন কেউ নাই, সবাই দূরে চলে গেছে। এখন আমার আছে খালি কান্না আর কান্না। কিছু নাই আমার।
মা, আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ, আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি মা। আপনাকে এই কথা তো দিতে পারছি না যে তার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে বা প্রয়োজন সমস্ত যোগান আমরা দিতে পারবো কিনা, তবে এই কথা দিচ্ছি মা যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনার মেয়েকে বাঁচিয়ে তোলার স্বার্থে। কারণ সে যদি আজকে পৃথিবী থেকে, এই সুন্দর পৃথিবী থেকে তাকে এত অল্প সময়ে বিদায় নিতে হয় মা, তাহলে এই পরাজয়টা আমাদের সকলের, এবং আমরা আমাদের জীবনের কাছে হেরে যাব। এবং আপনি মা একদম একদম ছোট্টবেলা থেকে যতটুকু বর্ণনা শুনেছি সাবিনার কাছ থেকে, যে সারা জীবন আপনার কপালে, আপনার ভাগ্যে শুধু কষ্টটাই জুটেছে। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিক্ষণ আপনাকে। আমি কোনো কষ্ট মনে করছিলাম না যে আমার মেয়ে আজকে কোনে দিয়েছে, কষ্ট মনে করি নাই যে আমার মেয়ে এখন নিজের পায়ে নিজে দাঁড়াইছে। মাঝখানে যেরকম হয়ে গেছে, এখন মনে করি যে আমার পৃথিবীটাই আমার শেষ। বড় বড় আত্মীয় স্বজন আছে, কেউ আমার পাশে দাঁড়াইল না। জানি মা, জানি মা, আপনাকে কথা দিচ্ছি, আমি এহতেশাম কথা দিচ্ছি মা, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করব মা। আমি বললাম যে আপনার সন্তানের জন্য, আপনার সাবিনাকে বাঁচানোর জন্য যদি আমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার প্রয়োজন পড়ে, তাতেও আমি রাজি আছি মা। এর বেশি করবার শক্তি আমার নাই মা। মুখ করে রাগ করে তোমার বাবা তো কিছু রেখে যায় নাই, আমি কি করবো তোমার জন্য? কিন্তু একটা জিনিস বারবার বলেছে, আমার সাথে একবার রাগ করে যে আমার মা মনে আমার ময়রা যাবার কয়, আমি যে কই অনেক দুঃখে কষ্টে, একটা মা কোনদিন কয় না যে তুমি মরে যাও। আমি দুঃখে কই, আমি কত হেল্প করতে তোমার। সাবিনার বাবার একটি কথা বারবার আমার মনে হচ্ছিল, সেটি হচ্ছে যে আমি সবার জন্য করছি, সবার জন্য কষ্ট করছি, আমার জন্য অবশ্যই কেউ না কেউ দেখবে, আল্লাহ অবশ্যই কারো না কারো ব্যবস্থা করে দিবে। তিনি হয়তো ভুল বলেননি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকের তারিখে সাবিনা মনে হয় ভুল বলেন, নাহলে আমার মধ্যে এই দরদটা আসবে কেন বলো তোমার জন্য? তোমাকে তো আজকের দিনের আগ মুহূর্ত পর্যন্ত চিন্তামো না। আমি খেয়ে না খেয়ে অফিস শেষ করে ট্রেন ধরেছি, 7 ঘন্টা জার্নি করেছি, পাগলের মতো ছুটতে ছুটতে হাজির হয়েছি, 2-1টা মুখে দিয়েই আমি অনিয়ারে ঢুকেছি। ঢুকার আগে হয়তো 4-5 মিনিট তোমার সঙ্গে কথা হলো, তাই তো? এই তো হচ্ছে অবস্থা। তো সেই দরদটা কেন আসবে? কিন্তু এখনকার অবস্থা বলি সাবিনা, বিলিভ মি, যে দরদ একদম একটা ভাই বোনের মধ্যে একটা বোন চলে যাওয়ার মুহূর্তে যে দরদটা কাজ করে, একটা বন্ধু হাতছাড়া হয়ে যাওয়ার আগে যে দরদটা কাজ করে, একদম আত্মিক সম্পর্ক যার মধ্যে আছে তার সাথে যে দরদটা কাজ করে, সেই একই দরদ তোমার জন্য আমার ভিতরে কাজ করছে। অবশ্যই তিনি ঠিক বলে গেছেন যে কারো না কারো মাধ্যমে এই জিনিসটা কাজ করে। এবং শুধু তাই না, এই যে হাজার হাজার মানুষ মেসেজ পাঠাচ্ছে, টেক্সট পাঠাচ্ছে, কন্ট্রিবিউট করতে যাচ্ছে, এরা কি তোমাকে জানে বা চিনে বা কোনোভাবে তোমার সাথে পরিচিত? একই অবস্থা কিন্তু এদের মধ্যেও ঘটছে। বাইরে প্রচুর মানুষ ওয়েট করছে, তারা তোমাকে সাহায্য করবার জন্য ছুটে এসেছে, তারাও কিন্তু তোমাকে জানে চিনে না, তাদের মধ্যেও কিন্তু এই ধরনের দরদ কাজ করছে। বাবা কিন্তু ভুল বলেননি, বাবা এই কথাটাই বলতেন যে আমি মানুষের পাশে এভাবে থাকছি, আমার সন্তানদেরকে অবশ্যই কোনো না কোনো ভাবে স্রষ্টা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা সেই পরিস্থিতির দিকে তাকিয়ে আছি মা। আপনাকে আমি পুরো আশ্বস্ত তো করতে পারছি না, বাট এটা শুনে আপনি খুশি হন যে আপনার সাবিনা আজকের পর থেকে একা না, আমরা অনেকেই আছি, সবাই মিলে চেষ্টা করব যাতে করে এই ফুলের মতো মানুষটিকে বাঁচিয়ে রাখা যায়। মা আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি যে কথাটি বলেছেন সেটা আমার কানের মধ্যে এখনো আসলে একেবারে বারংবার অনুরণিত হচ্ছে, যে কত বড় কষ্ট নিয়ে কথাটাই বললেন যে আমার প্রয়োজনে, আমার তো কিছুই নাই কান্না ছাড়ার, যদি সম্ভব হয় আমার কিডনি নিয়ে নাও, তাও আমার মেয়েটারে বাঁচাও। এই পরিস্থিতি যেন তৈরি না হয়, এই নহবত যেন কখনোই না আসে। যখন এই কথাটি আপনি আমাকে বলছেন, তখন লাখ লাখ মানুষ যারা আমাদের সাথে স্টুডিওতে এখন কানেক্টেড আছে, যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, তারা কেউই হয়তো মায়ের এই ধরনের প্রয়োজন পড়ুক সেটি কেউই হয়তো চাইবে না। আর সে কারণেই তারাও কিন্তু তাদের জায়গা থেকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য এগিয়ে আসছে, যাতে করে আমার মায়ের এই পরিস্থিতি কখনোই না হয়, এই পরিস্থিতি দেখতে না হয়। মা আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই মিলে ভালো একটা কিছু করতে পারবো। দোয়া করবেন আপনারা, আমার মুখটা যে খালি হয় না। আমরা কিছু টেক্সট, কিছু কমেন্টস এবং সেই সাথে আমরা কিছু ফোন কল নিব। আর অনেকে আসছে দেখা করতে, আমরা তাদের সাথে একটু কথা বলি। জি আপনি চলে আসুন। জি আপনার নাম? আমার নাম
বিজন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে। গুরু, আমি আসলে আজকে এটা শুনি অত্যন্ত খুব কষ্ট লাগছিল আর কি। আর আসলে আমি আপনার অনুষ্ঠানটা প্রত্যেক বৃহস্পতিবার শুনি। তো আসলে আপুর যে সে সময় যে একটা মর্মান্তিক, আমি ওসব পিছনে থেকে দূর থেকে দেখেছি এবং আমার যে এগুলো শুনে আমার আসলে আপনি বাইরে দাঁড়ানো ছিলেন, মানে ও শরীরটা যখন কলাপস হয়ে যায় কথা বলতে বলতে। যতবার আপনার কথাগুলো শুনে যখন হচ্ছে ততবার ওখান থেকে দূর থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে গুরু আসলে অ্যাকচুয়ালি আমি আজকে সেরকম কোনো প্রস্তুতি না প্রয়োজন নাই আপনার, যদি ওইরকম প্রয়োজন নাই যে আপনাকে এটা করতেই হবে, আপনি দোয়া করুন, আপনি আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন, আমি এটা তো সন্তুষ্ট থাকবো। কি আসতে চাচ্ছে অনেকে আসুক, কে কি কন্ট্রিবিউট করতে চায়। জি আপনি একদম ওর হাতে দিয়ে দেন, ওইটা দিয়ে দেন। একদম ওর হাতে দিয়ে দেন। এবং দেখো এটা কিন্তু ভালোবাসা, তুমি একদম অস্বস্তি বোধ করবে না। তুমি সেই মেয়ে যে তুমি তোমার বাবা মার কাছেও নিজের কান্না লুকিয়ে রাখতে, এটা কিন্তু ভালোবাসা। ও মানুষটি আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম, ও কিন্তু খুব বড় যে জব করে বা এমন কিছু করে তা কিন্তু না। ও অনেক কষ্টের মধ্যে থেকে একটা কষ্টের একটা অংশ তোমার কাছে দিয়ে দিল। বিজন ওকে চেনেন আপনি আগে থেকে? জানেন? হ্যাঁ, কখনো চিনতাম না, কখনো দেখেও নেই। এই কথাই তো বারবার বলি, সাধারণ মানুষ যখন কিছু করে সেটি অসাধারণত্বর চরম মাত্রাকেও ছাড়িয়ে যায়। পৃথিবীতে অসাধারণ কাজ করবার জন্য, অসাধারণ কীর্তি করবার জন্য অসাধারণ গুণের প্রয়োজন হয় না। এবং তাকিয়ে দেখেন বিশ্বের প্রত্যেকটি কর্নারে যেখানে অসাধারণ কীর্তি তৈরি হয়েছে সেখানে সাধারণ মানুষের কন্ট্রিবিউশনটা সবার আগে এসেছে। বিজন হচ্ছে আমাদের সেই মানুষ যে খুবই সাধারণ, তার খুব কষ্টের জায়গা থেকে এই জিনিসটি বোন হিসেবে আপনার কাছে তুলে দিল, সেটি হচ্ছে তার ভালোবাসার একটি অংশ আপনার কাছে জড়িয়ে দিল। যে মুহূর্তে যারা আপনার খুব কাছের মানুষ, যারা অনেকেই অনেক ভালো আছে, অনেক বড় জায়গায় আছে, তারা হয়তো 50টা টাকা দিয়েও পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করছে না, সেখানে তার কষ্টের, তার গ্রাসের একটি গ্রাস আপনার কাছে তুলে দেওয়া, এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে। বিজন আপনাকে অনেক ধন্যবাদ। এবং এখন অনেকেই আমাদের স্টুডিওতে আসছেন, আমি তাদের কাছ থেকে একটু শুনি তাদের মতো করে, যদি তারা তাদের পক্ষ থেকে, জরুরি না যেখানে অনিয়ারে এসে কথা বলতেই হবে যে আমি এত টাকা দিতে চাই। ভালোবাসা, টান, মহব্বত বলে, আবার সময় স্বল্পতা আছে, অল্প অল্প করে, অনেকে যেহেতু আছে অল্প অল্প করে একটু বলে চলে যাবেন। জি আপনার নাম? মোহাম্মদ বাবুল। জি বাবুল, কি বলতে চাচ্ছেন বলেন খুব সংক্ষেপে, এক লাইনে। আমি বলতে চাচ্ছি যে ওনার কথাগুলো শুনে অনেক কষ্ট লাগছে, সেই কারণে অনেক দূর থেকে বঙ্গমার্কেট থেকে চলে আসেন। বঙ্গমার্কেট থেকে চলে আসেন। সাবিনারে চিনেননি? না, ওনাকে আমরা চিনি না। চেনেন না? এই হচ্ছে মহব্বত। সাবিনা, তাহলে কি নতুন করে বাঁচার চেষ্টা করা যায় না? তুমি শুধু তোমার উইল পাওয়ারটাকে কিন্তু হারাবে না। উইল পাওয়ার খুব জরুরি বাঁচতে গেলে। আর আমরা সবাই মিলে আমাদের মতো করে চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই সবাই বাঁচতে হবে, কারণ কিসের জন্য আমরা দুনিয়াতে আছি? বাঁচার জন্যই। হ্যাঁ, আল্লাহ যখন নিয়ে যাবে তখন চলে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ শ্বাস ততক্ষণ। ঠিক আছে, আমি সাবিনা ফুকে। হ্যাঁ, একদম ওর হাতে যা বলার দরকার নাই, যা বলার ফিগার বলার দরকার নাই, ওর হাতে দিয়ে দেন। থ্যাংক ইউ। বঙ্গমার্কেট থেকে আসছে, ও ভালো আছে, খুব বেশি যে ভালো আছে তাও ভাববার কারণ নাই। এটা টান ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? সাবিনাকে কথা বলার মাইক্রোফোন দাও। সাবিনা, আপনি এই পারে চলে আসেন, এই মাইক্রোফোনে বসেন। আর আমার আরেকজন বন্ধু আছে, সে একটু কথা বলুক। আসসালামু আলাইকুম, আমি গুলশানি মেম্বারি রেস্টুরেন্টে চাকরি করি। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার, কি বলতে চান বলেন। আমি অফিস থেকে গিয়ে FM রেডিও ছাড়ছি, তখন ওনার কথা শুনতেছি এবং কি খুব কষ্ট লাগলো। জি, মানুষ মানুষের জন্য, এটাই আমি মানি। জি। আর বিষয়টা হচ্ছে আমরাও সবাই শরীরের অসুখ বিসুখ কিংবা সুস্থতা নিয়ে বাঁচতে চাই। এই জন্য যারা অসুস্থ আছে তাদেরকে আমাদের সহযোগিতা করা এটা অবশ্যই দরকার। জি জি। সেই ব্যাপারে আমি স্টুডিওতে আরো একবার আসছি, এখন সেই সাহসে চলে আসছি। জি, অনেক ধন্যবাদ। দোয়া করবেন আপনি আমাদের জন্য। এই আপনাদের ভালোবাসায়, এই মহব্বত, এই টান, এটি দিয়ে একটা বড় কাজ হচ্ছে। সেটি কি জানেন? সেটি হচ্ছে মানুষের সাথে মানুষের যে ভালো লাগা, ভালোবাসার যে জায়গাগুলো, সেটি যেমন সুসংহত হচ্ছে, মানুষ মানুষকে যে সাহায্য করবে। এখন বাংলাদেশ বিশেষ করে বা আমাদের সমাজ এত বেশি অস্থির, এত বেশি আনরেস্ট। এখন দেখবেন যে কেউ বিপদে পড়লে কেউ কিন্তু আগের মতো এগিয়ে আসে না। এইভাবে পাশে সময় হানাহানি বাঁচলেও কেউ আগায় আসে না, পাশে পড়ে থাকে, কেউ ঘুরেও তাকায় না। আমরা ওই কালচারটাকে রিব্যাক করার চেষ্টা করছি, এমন একটা সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছি যেখানে মানুষ মানুষের পাশে থাকবে, একজন আরেকজনের শক্ত করে হাত ধরবে, পরস্পরকে ভালোবাসবে।
এক সাবিনাকে নিয়ে আমরা যখন পরস্পর পাশে এসে দাঁড়াচ্ছি, ওকে ভালোবাসছি, ওর পাশে দাঁড়াচ্ছি, ওকে হেল্প করার চেষ্টা করছি, মেয়েটা যেন না মারা যায়। ডাক্তার বলছে কয়েক মাসের অতিথি মাত্র, আমরা যদি সবাই মিলে মেয়েটাকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে দিতে পারি। যে মেয়েটি ছোটবেলা থেকে পরিশ্রম করতেছে, কারো টিউশনি পড়ানো, ওই সেলাইয়ের কাজ করে এইভাবে নিজের সংসার চালানো, নিজের পড়ালেখা চালানো, আর সেই মুহূর্তে সে হঠাৎ করে শুনলো যে তার ব্রেন টিউমার এবং অ্যাডভান্স স্টেজে আছে, যে কোনো সময় তার জীবন লীলা সাঙ্গ হতে পারে। আর সবাই মিলে আমরা তখন চেষ্টা করছি যে না, একে বাঁচাতে হবে, যে যেমন পারছি সেভাবে এসে পাশে দাঁড়াচ্ছি। আর গুরু, এই কালচারটাই কিন্তু আমরা তৈরি করতে চাই। আজ সাবিনাকে দিয়ে হচ্ছে, কাল হয়তো আরেকজনকে দেওয়া হবে, এভাবেই কিন্তু এই প্র্যাকটিসটা তৈরি হবে। আর প্র্যাকটিসটা যদি একবার তৈরি হয়ে যায়, আমাদের এই দেশটাকে নিয়ে আর ভাববার কোনো কারণ থাকবে না। জি গুরু, আমার জন্য একটু দোয়া করবেন। আমি বিগত আগে আর কি, অনেক আগে কিছুদিন অসুস্থ ছিলাম, অনেক বড় অসুস্থতা। তাই অসুস্থর কথা মানুষের শুনলে আমার আমানিল্লাহ, আমরা দোয়া করি যে একদম পুরো সুস্থ থাকেন, বহাল তবিয়তে থাকেন, আর অসুস্থ মানুষগুলোর পাশে বেশি বেশি দাঁড়ান। জি, আর কে বলতে চার কথা? জি, সংক্ষেপে আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন, উত্তরপাড়া থেকে বলতেছি। আমি একজন স্টুডেন্ট। আপুর কথা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে, সেই কারণে আমি এত রাত আসছি। টাকার ফিগার বলার দরকার না, যে যেমন কন্ট্রিবিউট করতে চান হাতে কন্ট্রিবিউট করে দেন, কোনো সমস্যা হচ্ছে যে আপনি কোনো টেনশন করেন না, কারণ আমাদের বাংলাদেশে অলরেডি 16 কোটি মানুষ আছে। সেই 16 কোটি থেকে যদি অলরেডি 10 লক্ষ মানুষও যদি আপনাকে 10 টাকা করে হেল্প করে, তাতে ইনশাল্লাহ আমার মনে হয় যে হয়ে যাবে। জি জি, আর সেই অলরেডি ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশ তা অনেকবার দিছে। জি, অনেক প্রমাণ দিয়েছে। এই যে আরেকজন মুরব্বি আসছে আমার কাছে, হবেন না জি, আপনি কোনোভাবে নিরাশ হবেন না, আপনার পাশে আমরা অলরেডি আছি। এসিটা একটু বাড়ায় দাও, অবস্থা খুবই খারাপ, আমরা থাকবো ইনশাআল্লাহ। জি, আমরা সবাই আপনার জন্য দোয়া করি, এবং আপনি এটা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ। একজন মুরব্বী আসছেন, তার সাথে একটু আপনাদের পরিচয় করি। ইনফ্যাক্ট নন্দনে যে প্রোগ্রামে গেছিলাম, মানে সে হচ্ছে আমাকে সামনে থেকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছিল, সাকওয়াত হোসেন। জি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে শুধু সাবিনাকে নিয়ে, পরে আবার এসব নিয়ে কথা হবে বন্ধু। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাকওয়াত হোসেন। আমার ভাই নোয়াখালী, আমি ইউরোপ কলা কোম্পানি থেকে ম্যানেজার, ডিপুটি ম্যানেজার হিসেবে আছি। আমি শুধু এই সাবিনের কথা শুনে আমি থাকতে পারি না। যখন সাবিন সেন্সলেস হয়েছে তখন আমি থাকতে পারি, আমি চলে আসছি। আসলে আমি সেই আগারগাঁও আমার ভাষা, আমি চলে আসছি, থাকতে পারিনি আমি। আমি আসছি গোষ্ঠ থাকতে, আমি যতটুকু আমার কিছু কন্ট্রিবিউট করবো পরে আমি দেখছি। অসুবিধা নাই, অসুবিধা। আপনি সাবিনের কাছে জানা। সাবিনা, দেখো পিতৃতুল্য, তোমার বাবা বেঁচে থাকলে মানে বয়স এরকমই হতো, তাই না? এরকম না, মানে তোমার এজ দেখে আমি একটু প্রেডিক্ট করছি, বাবার বয়স হতে এই টাইপেরই হতো। একটু সালাম করো তো, তুমি আমাকে বারবার সালাম করার কথা বলো তো, একটু সালাম করো, পা ধরেই সালাম করো। দেখো কোথায় আগারগা এই বয়সে ছুটতে ছুটতে চলে এসেছে তোমার জন্য, চিন্তা করতে পারো? দেখো, তাহলে বলো তো, বাবা যে বলে গেছিল যে আমি মানুষের উপকার করি, কোনো না কোনো ভাবে আল্লাহ আমাকে সাহায্য করবে, আমার ছেলেদেরকে সাহায্য করবে, এটা তো বাস্তব হলো না? বাবাকেই তো অন্য একটা রূপে পাঠিয়ে দিয়েছেন, তাই না? এই বাবা মেয়ের একটু কথা শুনি তো, মাইক্রোফোন দিতে দাও। জি 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 জি, অনেক ধন্যবাদ। অলরেডি কিছু কন্ট্রিবিউট করেছেন। আপনি একটু কথা বলেন, বাবা মেয়ের কথা বলেন, কেমন ফিলিংস, কেমন? এটা আসো, তুমি এখানে কথা বলো। তুমি খুশি? হ্যাঁ, আমি তো দোয়া করবো তুমি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার ইনশাল্লাহ। তুমি এত শক্ত, আমি ভাবতে পারি না, এত শক্ত মানুষ। অসম্ভব শক্ত, অসম্ভব শক্ত। এবং এই মেয়েটি অন্ধকারই হারিয়ে যেত, জানেন, অন্ধকারই হারিয়ে যেত। আমরা জোর করে নিয়ে এসে এইভাবে আমরা উদ্যোগটা নিয়েছি। আজকে কিন্তু ওর জন্য যা কান্না শুনছি, এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে গেছে, ভয় পাচ্ছিলাম, সেটা ঠিক, বাট আমি রিস্ক নিয়েছি যে আল্লাহ সর্বশেষ চেষ্টা করে থাকি, নাহলে মানুষকেও বলতো না, বাড়িতেও বলতো না, এইভাবে অন্ধকারে একসময় হারায় যেত। তো সারা জীবন কষ্টই পাবে, এইটা তো হতে পারে না। না, সবাই মিলে চেষ্টা করছি। দেখো কত চমৎকার ঘটনা ঘটছে, বলো তো। আচ্ছা, ওই যা হেল্প সব ওর হাতে পৌঁছে দেন। হ্যাঁ, আপনার নাম কি? আমি শামীম, আমি আপুকে সামান্য কন্ট্রিবিউশন করতে চাইতেছি। নো প্রবলেম, সবকিছু অসামান্য, সামান্য বলে কিছু নাই। ভুলে গেলে চলবে না যে এগুলো টাকা না, ফিগার না, এগুলো ভালোবাসা হয়েই কিন্তু আপনার সাথে আসছে। জি, আপনার নামটা কি? আমার নাম আব্দুর রহমান। আমি বঙ্গবন্ধু চলে এসেছি, আপনার কথা শুনে মানে অনেক আমার কষ্ট লাগছে, সেজন্য চলে এসেছি। মুরব্বী, আপনি থাকবেন, ওনাদেরকে একটু দেখো তো, একটু নিজের মতো করে একটু এন্টারটেইন করা যায় কিনা, একটু থাকবেন আপনি। আপনাকে দেখলে আমি অনেক শক্তি পাই আর কি। জি। This track was downloaded from FusionBD.com. আসসালামু আলাইকুম, আমি কাঁঠালবাগান থেকে আসছি, সাগর, আমার বাড়ি রাজশাহীতে। আপুর কথা শুনে খুব খারাপ লাগলো। এখন আমি উপস্থিতি গুলো আসছি এখানে কিছুই করার জন্য, দিয়ে যাচ্ছে। কোনো সমস্যা নাই, সবাই যে ভালোবাসা দিচ্ছেন, সবাই ছুটে এসেছেন, সেটি অনেক বড় একটি ব্যাপার, এবং কেউ কোনোভাবেই কার্পণ্য বোধ করবে না।
কেউ কোনোভাবে চিন্তা করবেন না যে আমি কত অল্প পরিমাণে টাকা দিলাম। আমি এই উদাহরণটা বারবার বলি, আজকে আরেকবার বলার লোভ সামলাতে পারছি না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, অর্থ কালেকশন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প পরিমাণ কন্ট্রিবিউট করলেন। তখন আবু বকরকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আবু বকর রুমে বাসায় কি থাকলো আর কি নিয়ে আসলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে খোদার কসম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার ঘরে আর কিছু অবশিষ্ট নাই। তো সেই কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক বেশি মহামূল্যবান, অনেক বেশি মহিয়ান, যে আমার আছে 10 টাকা, সেখান থেকে 5 টাকা দিচ্ছি। এটি অনেক অন্যরকম একটি কন্ট্রিবিউশন। সো কেউ কোন রকমের এটি নিয়ে কিন্তু হীনমন্যতায় ভুগবেন না যে আমি 50 টাকা দিচ্ছি না 100 টাকা দিচ্ছি। যদি সম্ভব হয়, সাবিনার জন্য যে ডেডিকেটেড আইডির কথাটা বারবার বলছি, সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 10026417, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ। তো এই জায়গাতে যদি মনে হয় যে 100 টাকা ডিপোজিট করবেন, যা পরিমাণ যেটাই সম্ভব হয় সেটি ডিপোজিট করুন। এই ফিগারটা একটা সময় হয়তো অনেক বড় একটি রূপ নিবে, এবং যাতে করে আমার বন্ধুটাকে আমরা বাঁচায় নিতে পারবো। সাবিনা, আপনি জায়গায় বসুন এবং যে কন্ট্রিবিউট করতে, জি আপনার নাম? আমার নাম জনি, আমি মগবাজার থেকে আসছে। জনি, অনেক ধন্যবাদ আপনাকে। জনি কি চেনে নাকি আপনাকে? জনি না চিনে এভাবে হঠাৎ এত রাতে ছুটে চলে আসলেন? আসলে কখনো এই এফএমটা শুনি না, আমার কলিগরা প্লাস বন্ধু আছে, তো ওদের সঙ্গে আর কি শুনতেছিলাম, তো তখন মানে ওনার কান্না শুনে আর কি থাকতে পারলাম না, এই জন্যই আসা। না, আমি তো ভয় পাইছিলাম ভাই, আপনি তো তাও থাকতে পারেনি। ওর শরীর কলাপস হয়ে গেছিল একরকম, এবং ফাইনালি অনেক সময় আমরা বাইরে আউটডোরে আসলে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা সাবিনা ইয়াসমিন অ্যাকাউন্ট নাম্বার 100। আমি চাচ্ছি যে যারা আছেন আমাদের 12 সাইদ একটু কাগজে লিখে দেওয়া হোক, যারা যে অ্যাকাউন্ট নাম্বার চাইবে আমাদেরকে একটু হেল্প করেন, একটু লিখে দেন। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারগুলো লিখে দিয়ে দেওয়া হোক, আর কন্ট্রিবিউশনটা সরাসরি সাবিনাকে। সাবিনা, এটা রেখে দেন। সাবিনা, এত ইতস্তত বোধ করার কোনো কারণ না। আমি দেখছি, এমনি নিজেই আমি শুনছি, আপনার বাসার যারা আছেন তাদের কাছেও শুনলাম যে আপনি নিজেকে লুকায় রাখতে পছন্দ করেন খুব। এটাকে টাকা মনে করলে আপনি অস্বস্তি বোধ করবেন। টাকা মনে করার কোনো কারণ নাই। এটি তাদের ভালোবাসা, এটি তাদের মহব্বত, এটি তাদের টান, এটি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনার সাথে থাকার জন্য সহমর্মিতার একটি অংশ মাত্র। কাগজ দিয়ে বানানো, তাই নাম রাখছে টাকা, বাট এটার যদি ভার্চুয়াল দিকটা দেখেন, যেটার নাম হচ্ছে সত্যি শুধু ভালোবাসা, আর কিছুই না। সব মিলিয়ে গোটা পৃথিবী আপনার কাছে মনে হচ্ছে এখন। কেমন লাগছে সাবিনা? অনেক ভালো, অনেক ভালো। মনে হয় কি যে এরকম জীবনে এরকম প্রাণের শক্তি পেলে, যে জীবনকে আমরা বাইরে গিয়ে দেখলাম কিছুক্ষণ আগে ব্যালকনিতে, যে জীবনটা আমরা এখন স্টুডিওতে দেখছি, এইরকম যদি প্রাণের জোয়ার আসে, তাহলে মনের মধ্যে সেই উইল পাওয়ার তৈরি করা সম্ভব, যাতে করে মৃত্যুকে সত্যি পেছনে ফেলে দেওয়া সম্ভব। জি গুরু, অনেক শক্তি পাচ্ছি যে মৃত্যুকে মনে করছি না যে আসলে আমার এত বড় একটা রোগ, মানে হয়েছে, কঠিন রোগ হয়েছে। আমি এটা ভুলে গিয়েছি সবাইকে দেখে, এবং এই স্টুডিওতে এসে আমি একেবারে ভুলে গিয়েছি। অনেক আফসোস নিয়ে আপনি কিন্তু অনুষ্ঠান শুরু করেছিলেন, বারংবার বলছিলেন যে বাবা আমার সবসময় মানুষজনকে হেল্প করে, সবার পাশে থাকে। সে একবার দেখে গেল না যে তার 3 নারী ছেড়া ধন, তাদের জন্য কি রেখে গেল সে? বারবার বলছিলেন যারা কাছের আত্মীয়, নিকটাত্মীয় আছে, যাদের জন্য আমার বাবা কত কিছু করেছেন, তারা এখন এই বিপদের দিনে কোনোভাবেই সাহায্য করে না, কোনো সহযোগিতায় আসে না। আজ দেখেন, বাবার মতো করে অন্য এক রূপে এক বয়স্ক ভদ্রলোক সেই কোথায় থেকে চলে এসেছে আপনার পাশে এসে দাঁড়াবে বলে। আপনাকে আপনার মতো করে মেয়ের ভালোবাসা যেমন আপনি পেয়েছেন মেয়ে হিসাবে, আপনাকে কন্ট্রিবিউট করেছেন, উনি বলেছেন ওনার মতো করে আবার উনি চেষ্টা চালিয়ে যাবেন কিভাবে তার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখা যায়। এবং এই যে আত্মীয় স্বজনের কথা বলছিলেন, সেইগুলো জায়গা নিয়েছে কত মানুষ। আর আপনি টেক্সট এবং কমেন্টসের দিকে যদি চিন্তা করেন, যেটা পড়বার জন্য মেঘলা একেবারে ধৈর্যহারা হয়ে গেছে, সেগুলো আমরা অবশ্যই পড়ব। সেখানে তো প্রচুর পরিমাণে সবার সহানুভূতি, সবার কন্ট্রিবিউট করার আকাঙ্ক্ষার কথা আসছে। একজন আমাদের বন্ধু আছে, তার সাথে একটু কথা বলি। জি প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি কারি মাহমুদ আবিউল ইসলাম। জি, আমি টিএনটি মসজিদের হুজুর। জি জি, টিএনটি মসজিদ থেকে এখন আসছি। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমি আসলে ওইভাবে হয়তো মেনটেন করা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না, বাট আপনাদেরকে দেখলে আমি শ্রদ্ধায় অবনত হয়ে যাই। আমি শুনতাম আমি আজকে এখানে এটা
শুনবো কি, মানে আমি একটু ব্যস্ত ছিলাম অনেকটাই, তো খাওয়া দাওয়া সেরে ঘুম আসতে ছিল না, তো তাৎক্ষণিক এফএমটা চালু করলাম। চালু করার পরে তখন তার কান্না শুনে মানে তা সবচেয়ে বেশি আমার চোখে পানি আসে যে তার মার কান্না শুনে। তাৎক্ষণিক আমি বের হয়ে অনেক দূর হেঁটে আসছি, কাকাইল মোড় পর্যন্ত হেঁটতে হয়েছে, সিএনজি পাইনি। তারপরে সিএনজি ওয়ালাকে বললাম যে আমার খুব দ্রুত যেতে হবে, সময় খুব স্বল্প। এরপরে সিএনজি নিয়ে সোজা একবারে চলে আসছি। সিএনজি ওয়ালাকে অলরেডি নিচে রেখে আসছি, আবার আমি রিটার্ন ব্যাক চলে যাবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যখন আমরা তাৎক্ষণিক নগদ কন্ট্রিবিউশন নিয়ে আসছি, সরাসরি ওর হাতে এই কন্ট্রিবিউশনটা যাক। এবং আমরা এই কথাটা আমার একটা খুব, সেটা হলো বারে বারে নাভানা টাওয়ারের কথা অনেকদিন বলা হয়, সবসময় বলা হয়, আজকে বারে বারে বলা হচ্ছে না, কিন্তু আমি সেন্স হারিয়ে ফেলছি যে নাভানা টাওয়ার আমার মনে আছে। আচ্ছা, কিন্তু বারে বারে অ্যাড্রেসটা বলা হচ্ছে না যে গুলশান এক নাভানা টাওয়ার 15 তলা, এটা বললি হতো। আমি বলছি 15 তলা, তাও বলা উচিত ছিল নাভানা টাওয়ারের 15 তলা। এনিওয়ে, এটা আমাদের অনিচ্ছাকৃত হয়তো ভুল। ঠিক আছে গুরু, আমি যেটা দিচ্ছি আপনি নেন, সমস্যা তাকে আচ্ছা। আপনি দেন বা আমার পক্ষ থেকে, ঠিক আছে? এটা আমি, এবং আমার জন্য সত্যি অনেক বড় পাওয়া কোথায় জানেন, যে মানুষের যে ভালোবাসার কথা বলি, মানুষের প্রতি যে মহব্বতের কথা বলি, মানুষের প্রতি যে টানের কথা বলি, এই টানটা সমস্ত ক্লাস্টার, সমস্ত সেগমেন্টের মানুষকেই কিন্তু ছুঁয়ে গেছে। যখন কথা বলছে এখন আমাদের সাথে, সত্যি আমার শ্রদ্ধায় মাথা অবনত হয়, এই কারণে যে তিনি একজন কারি, তিনি হচ্ছেন আমাদের টিএনটি মসজিদের ইমাম এবং সহকারী ইমাম। এবং এই ধরনের মানুষ যখন আসছে, তখন একজন ছাত্র আসছে, তখন একজন কর্মজীবী আসছে, তখন একজন হয়তো একজন শ্রমিক ধরনের কেউ আসছেন, তখন একজন বয়োজ্যেষ্ঠ আসছেন, সমস্ত ক্লাস্টার, সমস্ত সেগমেন্টের মানুষ এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন। জি, আপনার আর দু একটি আমি নেব। জি, অনেক ধন্যবাদ কারি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, আপনি এসেছেন, আমরা সম্মানিত বোধ করছি। জি, আসসালামু আলাইকুম, আমি সুমন। আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নিকাতন 5 নম্বর বাজারঘাট থেকে আসছি। আমার নাম সুমন, আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমি আপুর কথা শুনে ঘুমিয়েছিলাম, আপুর কথা শুনে আমি সহ্য করতে পারি না, কারণ আপুর মতন আমি একটা অসুস্থ রোগী, আমার টনসিলের সমস্যা। আমি এসির ভিতরে থাকলে আমার কাঁপুন উঠে যায়, কিন্তু নিজের কাছে খারাপ লাগলো, এই জন্য থাকতে পারি না। নাম কি? আমার নাম সুমন। কি করো? আমি মেটালিকের ব্যবসা করি। মেটালিকের ব্যবসা করো। আপাতত আমি কন্ট্রিবিউশনটা তোমার পক্ষ থেকে যেটা করতে চাচ্ছ, আমি নিজে থেকে গ্রহণ করলাম ভার্চুয়ালি, ওর পক্ষ থেকে সরাসরি দেওয়ার দরকার নাই। ইউ জাস্ট গো ইউর ট্রিটমেন্ট ফার্স্ট। আগে জানি আমি ঠিক আছে, সব ঠিক আছে, তোমারটা কমপ্লিট করে আমাকে জানাবে, আমি তোমার ভালোবাসা, তোমার মহব্বত সব পৌঁছে দেবো তার কাছে। আজকে আমার কথাটা একটু শুনেন। আল্লাহ আমার যথেষ্ট দিছে, আমার মোটামুটি সমস্যা হবে না, দোয়ায় না, আমার কোনো সমস্যা হবে না। দাও দাও, অসুবিধা নাই, দাও। বাট আমি চাচ্ছি যে ওর সুস্থতা আসুক। টনসিল কি খুব অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে অপারেশন করা লাগবে এরকম কিছু তোমারটা? আচ্ছা আচ্ছা, হরমোনাল প্রবলেম যেটা বলছে, আল্লাহর কাছে দোয়া করি যে অবশ্যই সবকিছু ঠিক হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ। আমি কয়েকটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করবো, নাহলে ভোর হয়ে যাবে বন্ধু, 2:05 বাজে। আমি একটু আপনাদের অনুমতি নিয়ে অনুষ্ঠান শেষ করি। এবং আমি জানি যে ল এনফোর্সমেন্ট এজেন্সির অনেকে আমাদের অনুষ্ঠান শোনেন, বারংবার বলি, আজও বলি, আমরা যখন ফিরে যাব আমার এই বন্ধুরা, আপনারা তো নিজেরাও যদি মনে হয় যে ক্রস চেক করবেনই আপনাদের নিয়ম অনুসারে, কিন্তু তারা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, তাদের যেন সমস্যা না হয় রাস্তাতে। একটু দেখবেন, অনেকেই শোনেন আপনার অনুষ্ঠান, হয়তো আবেগের তাড়নায়, মহব্বতের টানে, মানুষকে সাহায্য করার প্রয়োজনে, মানুষের পাশে থাকার প্রয়োজনে, মানুষকে ভালোবাসার সেই জজবা থেকে এখানে চলে আসা। যাই ভাবে চিন্তা করুন না কেন, তারা যখন ফিরে যাবে রাস্তার মধ্যে যেন তারা হয়তো কোনো ঝামেলার মধ্যে না পড়ে, একটু দেখবেন আপনারা। জি, আমরা কয়েকটা ফোন কল নিব, ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। কয়েকটা ফোন কল নিয়ে তার আগে মেঘলা, যারা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, এই ধরনের টেক্সট প্রচুর আছে, আমি জানি, কিছু শুনি, আর বারংবার আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রিবিউশন করার যে অ্যাড্রেস, সেটি হচ্ছে সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নাম্বার 100026417, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ। রাইট, আর আমাদেরকে ফোন করতে পারেন বন্ধু, আমাদের আইপি নাম্বারটা হচ্ছে। এবং বলে রাখা ভালো, দেখ মেঘলা, যারা লাইভ এসে কন্ট্রিবিউট করছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হাব সাহেব, আসসালামু আলাইকুম। আমি যেহেতু নিয়মের খাতিরে আমার বলা ঠিক হবে না, তাই বলি, ল এনফোর্সমেন্ট এজেন্সির কথা বলছিলাম, কোনো একটি প্রতিষ্ঠানের ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে এসেছেন, নিচেও অনেকে অপেক্ষা করছেন, এরকম নাম বলছি না যেহেতু তিনি হয়তো ডিউটির মধ্যে আছেন, কিন্তু এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে মহব্বত। আমি গর্বে আসলে
গর্বের ওই জায়গাটাতে অনেক বড় একটি জায়গা আছে। আমি নিজেও পার্সোনালি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছি যে কোন সেগমেন্ট, কোন ক্লাস্টারকে আর আনট্যাপ রাখেনি। ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার টানে সবাই ছুটে আসছে। জীবনে বললাম যে অনেক মানুষ বহু বছর কাটায়, কিন্তু 10টা বা 12টা ভালো লাগার মুহূর্তের কথা হয়তো বলতে পারে না। বয়স হচ্ছে 97টা তো দূরের কথা, 5টা হয়তো ভালো লাগার মুহূর্তের কথা বলতে পারবে না, যে মুহূর্তের কথা মনে রেখে সে বলবে জাজরাইল তুমি এসে আমার জান কবজ করতে পারো, আমার আর জীবনের কাছে চাওয়ার কিছু নাই। কিন্তু তুমি যে জীবনটা পেলে আজকে যে মুহূর্তটা পেলে, ভালোবাসা, টান, কত রকমের রং নিয়ে তোমার কাছে এসেছে, তুমি খেয়াল করেছো সাবিনা? এবং অলরেডি ফিজিক্যালি যারা কন্ট্রিবিউট করছে সে ফিগারটাও কিন্তু এর মধ্যে যথেষ্ট একটা ভালো একটা ফিগারে চলে গেছে, যারা সরাসরি এসে কন্ট্রিবিউট করছে। ফিগার যাই হোক, রংটা দেখলে ভালোবাসা কত রঙে তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে তোমার কাছে। সাবিনা একটু বলো। এখন সাউথ আফ্রিকা থেকে একটা ফোন আসছে, ফোনটা আগে নিয়ে নি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। কে বলছেন, কোত্থেকে বলছেন? আনিস বলছিলাম, আপনার বোতসওয়ানা থেকে। সাউথ আফ্রিকা। জি 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 আনিস বলুন। আজকে তো বড় কষ্টে আছি ভাই, কারণ যে মানুষটিকে নিয়ে আজকে হটসিট অনুষ্ঠান করছি, ডাক্তার বলেছে সে নাকি আর কয়েক মাসের অতিথি, বাট আমরা চেষ্টায় আছি। যদিও স্রোতের বিপরীতে সাঁতার কাটছি বলছে সবাই, বাট আমি হাল ছাড়িনি, সবাই মিলে চেষ্টা করছি তার পাশে কিভাবে দাঁড়ানো যায়। আনিস প্লিজ বলুন। জি আসলে শোনার পরে খুব খারাপ লাগলো। এমনিতে প্রোগ্রাম সবসময় শুনি, তো আজকে শোনার পরে খুবই খারাপ লাগলো। তো আমি চাইতেছি মানে কিছু কালেকশন করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে করতে পারি ওইটার জন্য আর কি। জি আনিস, আমরা অলরেডি, আপনি কি আমার ডেডিকেটেড ফেসবুক আইডির সাথে কানেক্টেড আছেন? www.facebook.com/dhaka.fm90.4 এর সাথে কি কানেক্টেড আছেন আপনি? জি জি আছি। ওইখানে দেখেন সাবিনা ইয়াসমিনের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। সাবিনা অ্যাকাউন্ট নাম্বারটা নিজের মুখে আরেকবার বলুন। বলো সাবিনা ইয়াসমিন, বলো না অ্যাকাউন্ট নাম্বারটা বলো আরেকবার। 100264117। সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ, আর নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, অ্যাকাউন্ট নং 100264117, সোনালী ব্যাংক, মিরপুর সেকশন 1 ব্রাঞ্চ। এক্স্যাক্টলি আনিস, তারপরে আপনি ডিটেলসটা একদম নিখুঁত ভাবে পেয়ে যাবেন আমাদের ফেসবুক আইডিতে, যে আইডিটির ঠিকানা হচ্ছে www.facebook.com/dhaka.fm90.4। ঠিক আছে আনিস, আমরা আপনার রেসপন্সের অপেক্ষায় থাকলাম, কারণ আমরা জানি যে প্রতি বছর যেভাবে গোটা বাংলাদেশকে চালিয়ে নিচ্ছেন আপনারা যারা দেশের বাইরে থাকেন, সেই সাহসী যোদ্ধারা যাদের টাকা না আসলে এদেশের চাকা চলতো না। আর সেই রকম জায়গা থেকে আমার এক বন্ধু সুদূর সাউথ আফ্রিকা থেকে ফোন দিয়েছে। সে যখন তার কমিউনিটির মধ্যে আমাদের এই বন্ধুর প্রসঙ্গ নিয়ে যাবে এবং সেখান থেকে হয়তো একটা ভালো কালেকশন আসবে, যে কালেকশনে আমার এই বন্ধুটা বেঁচে যাবে। আনিস, আমি বড় করে স্বপ্ন দেখছি ভাই, আমি স্বপ্ন দেখছি। জি আমি অপেক্ষায় থাকলাম, সামনে অনুষ্ঠানে অবশ্যই ফলো আপ করবো আনিস, অবশ্যই ফোনে কথা হবে, কিন্তু তার আগে প্রতীক্ষায় থাকবো দারুণ ভাবে, যেহেতু ফিগারটা প্রায় 15 লাখ প্লাস এরকম ফিগারের প্রয়োজন, যে আপনাদের টাকাতেই তো দেশটা চলে। আপনার মতো মানুষের হাত ধরে যদি এই মানুষটি বেঁচে যায়, আনিস আমি আপনার অপেক্ষা থাকবো। যদি তোমার পক্ষ থেকে কিছু বলার থাকে সাবিনা। শুধু দেশে না, কত দূর থেকে কথা বলছে দেখো, কত দূর থেকে তোমার টানে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের আগ্রহ আকাঙ্ক্ষার কথা। আনিসকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে তোমার। আপনি আমার জন্য দোয়া করবেন। জি জি দোয়া সবাই, আমরা সবাই করব দোয়া। কি বলবো, আজকে মনে হচ্ছে যে ঠিক হয়ে যাবেন। আপনি নিজের মনটাকে শক্ত রাখবেন, ঠিক হয়ে যাবে। কি ঠিক তো? জি গুরু। আরেকটা জিনিস ভালো লাগছে আনিস, জানেন এই কিছুক্ষণ আগে যখন অনুষ্ঠান করছিলাম, আপনি একটু শোনেন এই ঘটনাটা আমি একটু বলি। তখন আমরা তো নিজেও ভয় পাইছিলাম যে কি কোনো অঘটন ঘটে যায় কিনা। ওর শরীর কিন্তু পুরো কলাপস হয়ে গেছিল ওই সময়, এবং কথা বলতে বলতেই গোটা শরীর। এবং আরেকটি বিষয় আমার যেটা সবচেয়ে খুব ভালো লেগেছে আনিস, সেটি হচ্ছে যে তখন কি বলছিল জানো, ওই কথাটা আপনারা হয়তো শুনতে পাননি, তখন আমরা ফিডারটা নামিয়ে দিয়েছিলাম। সে বারবার বলছিল রাসূল, ও আল্লাহ আমাকে বেইজ্জত করো না।